আমাদের মা কালীর নামে দেওয়া 595 বিঘে জমি কে লুট করলো, কে দখলদারি করলো? কালীঘাট মন্দিরের যারা পূজক এবং ব্রিটিশ গভর্নমেন্ট এরা মিলে আমাদের লক্ষ্মীকান্ত সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দেবোত্তর করা 595 বিঘে জমি চুরি করেছে, বেচে দিয়েছে, দুর্নীতি করেছে। 1830 সাল পর্যন্ত মন্দিরের চাবি থাকতো সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাতে এবং বরিশাতে আমার বাড়িতে। কালীক্ষেত্র কত পুরনো? 4th সেঞ্চুরি 5th সেঞ্চুরি এই সময় এই অঞ্চলেতে মানুষজন যাতায়াত করছে, মা কালীর সাধনা করছে। কালীক্ষেত্রর সঙ্গে সাবর্ণ রায়চৌধুরীদের একটা বিরাট সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কি? একটা পণ্য কুটির, সেই কুটিরটার অবস্থান সেই সময় হচ্ছে আশুতোষ কলেজের পেছন দিকে কোনো একটা জায়গায়। কালীকুণ্ডে স্নান করতে গেলেন পদ্মাবতী দেবী। সেই দিনে ঘটলো একটা অলৌকিক কাণ্ড। কি ঘটলো? তিনি ডুব দিয়েছেন জলে, ডুব থেকে যখন উঠলেন দেখছেন সামনে মা কালীর মুখটা ভেসে উঠলো সেখানেতে। সত্যি সত্যি একটা প্রস্তর খণ্ড উনি তুলে নিয়ে এলেন। 1570 সালে সতী খণ্ড আবিষ্কৃত হলো থ্রু পদ্মাবতী দেবী অফ সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি। কিন্তু আমরা যে শুনি কালীক্ষেত্র কালীঘাট হালদারদের, সেইটা তাহলে কি, সেটার সঙ্গে এইটার কি সম্পর্ক? খাল কেটে কুমির এনেছিলাম আমরা, ওরা হচ্ছে চক্রবর্তী। মন্দিরের হাল ধরতে তাদের দেওয়া হলো, সেই থেকে হলো হালদার। এই মন্দিরেতে যেখানেতে 1510 সালে গুরু নানক এসছে, যে মন্দিরেতে পৃথিবী থেকে মানুষজন আসে, সেই মন্দিরেতে কেন তার ইতিহাসটা কোনো ভাষায় লেখা নেই? নমস্কার, টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভের বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার অতিথি একজন বিশেষ অতিথি। আজকের পরিবেশটা দেখেই আপনারা আন্দাজ করতে পারছেন যে একটা অন্য ধরনের পর্ব আজকে আমরা করতে চলেছি। আমার এই পর্বের যিনি অতিথি, তিনি এর আগে এসছেন আমাদের এখানে এবং তার পর্বটি বহু মানুষ গোটাটা দেখেছেন। আমার আজকের অতিথি আমার প্রিয় দাদা দেবর্ষীদা, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো? চলে যাচ্ছে। আগে কলকাতার এপিসোডটা মারমার কাট করে লোকজন দেখেছেন। আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা বরং তুমি বলো। আজকে আমরা কথা বলবো যেটা আমাদের একদম মনের একটা জিনিস, সেটা হচ্ছে মহাতীর্থ কালীক্ষেত্র। তার ইতিহাস, তার ঐতিহ্য, তার যে পৌরাণিক যে দিকগুলো, সেইগুলো আমরা সব নিয়ে আজকে আমাদের শ্রোতাদের সঙ্গে আমরা সেটা শেয়ার করবো আজকে। বেশ, আচ্ছা, তাহলে তুমি একদম পৌরাণিক দিক থেকে শুরু করতে চাইছো। পৌরাণিক দিক থেকে শুরু করতে গেলে প্রথম কোন জায়গা থেকে তুমি বিষয়টাকে ধরতে চাইছো বলো? মহাপীঠ পুরাণ বলছে 52টা অংশে সতীর দেহকে খণ্ডিত করে 52টা জায়গায় ফেললো। ব্রহ্মাণ্ড পুরাণ বলছে 64টা জায়গার কথা। আবার আদি শঙ্করাচার্য 9th সেঞ্চুরিতে লিখলেন শাক্তপীঠ স্তোত্রম, সেখানেতে উনি বলছেন যে আরো অনেক জায়গায়, প্রায় 104টে জায়গাতে এরকম সব সতীপীঠ বলে সেগুলো গণ্য করা যেতে পারে। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে এই বাংলা, মানে অবিভক্ত বাংলার কথা বলছি, সেখানে প্রায় 22টা বা 23টা জায়গাতেই সতীখণ্ড পড়লো। আচ্ছা, তার মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গে 14টা জায়গা আছে, 7টা রয়েছে বাংলাদেশেতে রয়েছে। তো এইরকম 21-22টা ক্ষেত্রে আর একটা ছত্তিশগড় রয়েছে, তখন সেটা বাংলার মধ্যেই ধরা হয়েছিল সেই সময়তে। এছাড়াও এই যে সেটা আমাদের 52টাই হোক, 104টেই হোক বা 64টাই হোক, যাই হোক না কেন, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সব জায়গায় কিন্তু এই সতীপীঠ রয়েছে। যেমন দেখা যাচ্ছে যে নেপালে 3টে জায়গায় সতীপীঠ রয়েছে, পাকিস্তানে তো হিংলা রয়েছে, মরুতীর্থ হিংরাজ, আমাদের উত্তম কুমারের সেই বিখ্যাত সিনেমা আমরা দেখেছি সবাই। শ্রীলঙ্কায় ত্রিঙ্কোমালিতে রয়েছে শঙ্করী দেবী। আচ্ছা, আর চায়নাতে বা তিব্বতে মনসা দেবী, বা মানস সরোবরের পাশে রয়েছে মানসী দেবী। আচ্ছা, তার মানে সেই
তিব্বত, নেপাল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যেই দেখা যাচ্ছে যে এই সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত সতীর দেহাংশ বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ পড়েছে। এইবার আবার পরবর্তী সময় দেখা যাচ্ছে কিছু স্ক্রিপচার্সেতে দেখা যাচ্ছে এই যত পিঠই থাকুক তার মধ্যে 4টে পীঠকে মেন শক্তিপীঠ হিসেবে দেখানো হচ্ছে। সেগুলো কোনগুলো? উড়িষ্যাতে রয়েছে দুখানা, একটা হচ্ছে বিমলা দেবী, একটা তারা তারিণী, একটা হচ্ছে আসামের কামাখ্যা এবং আমাদের কালীক্ষেত্র। এই 4টেকে প্রধান 4টে শক্তিপীঠ রূপে এই বিভিন্ন স্ক্রিপচার্সে দেখানো হচ্ছে। অর্থাৎ এই সতীর যে খণ্ডিত হওয়ার গল্প, যেটা দক্ষ যজ্ঞ বলে আমরা বিভিন্ন পুরাণ বা পরবর্তী সময় বিভিন্ন লিটারেচারে পেয়েছি, সেইটার থেকেই শুরু হচ্ছে এই শক্তিপীঠ বা সতীর যে পীঠ, তার যে ফিলোসফি বলি আমরা, ট্র্যাডিশন বলি, সেইটা সবটাই এই সেই দক্ষ যজ্ঞের পৌরাণিক গল্প থেকেই আমাদের হৃদয়ের মধ্যে এসে মিশছে। এবং সেই রূপেই আজকে আমরা কালীক্ষেত্র মহাতীর্থ আমাদের কাছে, সেইটা নিয়েই আজকে আমরা আমাদের শ্রোতাদের সঙ্গে তার যে ইতিহাস, তার যে গল্প, এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে, এই সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব। কালীক্ষেত্র কত পুরনো? ঠিক তাই। তো তার কোনো ডকুমেন্টেড হিস্ট্রি নেই সত্যি কথা বলতে কি। আচ্ছা, ঠিক আছে, কিভাবে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি? ইতিহাসের তো বিভিন্ন দিক আছে। যদি আমার সেখানেতে ডকুমেন্টেড হিস্ট্রি না থাকে, তাহলে কিছু আর্কিওলজিক্যাল সোর্স, কিছু ওরাল সোর্স, এই সবগুলোকে মিলিয়ে আমাদের তাহলে একটা জিনিসকে রিকনস্ট্রাক্ট করতে হয় এবং লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে সেখানেতে সেই জিনিসটা হতে পারে আমরা বলতে পারি। হয়েছে যে সেটাই বলা যায় না, হতে পারে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এই কালীক্ষেত্র কত পুরনো? এবার বিভিন্ন আমরা যদি যে কোনো লাইব্রেরি থেকে বিভিন্ন লেখকের পরবর্তী সময়ের আমরা যে বইগুলো করবো, তাতে সব জায়গাতেই বলেছে যে কি না, জঙ্গলাকৃত জায়গা, সেখানেতে সব তন্ত্র সাধনা করছে, সারা ভারতবর্ষ থেকে তান্ত্রিকরা আসছে, সেখানেতে তন্ত্র সাধনা করছে, এইটুকুই সেখানেতে একটা লিখে দেওয়া হলো। হয়তো সেটাও হয়তো সত্যি। এইবার দেখা যাচ্ছে যে এই কালীক্ষেত্রর বিভিন্ন জায়গা থেকে কিছু এক্সকাভেশন, মানে সাধারণ, মানে অফিসিয়াল এক্সকাভেশন নয়, সাধারণ মানুষরা খোঁড়াখুড়ি করেছে বাড়ি তৈরি করার সময়, কুয়ো খোঁড়ার সময়, এরকম সময়, পুকুর কাটার সময় বেশ অনেক গুপ্তা কয়েন্স পাওয়া গেল। আচ্ছা, গুপ্ত যুগের কয়েন্স, অর্থাৎ 4th to 6th সেঞ্চুরি। চন্দ্রগুপ্ত গুপ্তা যুগ তৈরি করলো, তারপর আমাদের সমুদ্রগুপ্ত, তারপর চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, এই যে পিরিয়ড, এবং বাংলায় সেই পিরিয়ডটা হচ্ছে শশাঙ্ক। তাহলে এই পিরিয়ডেতে দেখা যাচ্ছে যে ওইখানেতে গুপ্তা কয়েন্স পাওয়া যাচ্ছে। তাহলে একটা আর্কিওলজিক্যাল সোর্স আমরা এখানেতে পেলাম যে ওই জায়গাতে জনপদ ছিল বা মানুষজনের যাতায়াত ছিল, যেভাবেই হোক, সে তান্ত্রিকরা থাকুক, একটা জায়গাতে যদি কোনো একটা এরকম একটা শক্তিপীঠ রূপে যেটাকে বর্ণনা করা হয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবে যারা তন্ত্র সাধনা করে সেরকম মানুষজনরা কিছু তো আসবেনি, যেমন শ্মশানেতে অবধূত করতে আসবেই, এরকম স্বাভাবিক ঘটনা। কিন্তু জায়গাটার যদি হিস্টোরিক্যাল রেলিভেন্স দেখতে হয়, তাহলে আমরা পাচ্ছি কি এই গুপ্ত যুগের কথাটা আমরা পাচ্ছি। তার মানে গুপ্ত যুগে কালীক্ষেত্রতে সিভিলাইজেশন ছিল, সে 10 জন থাকুক, 15 জন থাকুক। এই যে কয়েন্স গুলো, নিশ্চয়ই তন্ত্র সাধকরা নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য কেনাকাটা সেইখানে বনের মধ্যে করতো না, তাহলে সেখানেতে বাইরে থেকে মানুষজনের আনাগোনা ছিল, কিছু ব্যবসা বাণিজ্য তো নিশ্চয়ই ছিল, খাবার দাবার না হলে আসতো কোথায়? তন্ত্র সাধকরা কি খেতেন? হ্যাঁ, ফলমূল খেতে পারেন বনের মধ্যে, কিন্তু তাহলে কয়েন্স এলো কোথা থেকে? তাহলে গুপ্ত যুগের যখন কয়েন্স আমরা মাটির তলা থেকে পেলাম, তার মানে সেখানেতে বাইরে থেকে কিছু মানুষ বা ট্রেডার্স রেগুলার আসা যাওয়া করছে, তাই না? একদম লজিক এটা।
তাহলে আমরা এইটুকু বলতে পারি আমরা, বা দর্শকদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি, যে গুপ্ত যুগে অর্থাৎ 4th থেকে 6th সেঞ্চুরি, বা যে সময় বাংলাতে শশাঙ্কের আমল, হ্যাঁ, বা আমরা যদি উত্তর ভারতে চলে যাই হর্ষবর্ধনের আমল, তাহলে সেই পিরিয়ডে কালীক্ষেত্র বা এই অঞ্চলের কথা মানুষজন জানে, এবং সেখানেতে কালী মায়ের উপাসনা যে রূপেই হোক না কেন চলছে। তাহলে একটা আমরা হিস্টোরিক্যালি আমরা এভিডেন্স পেতে পারি যে 4th সেঞ্চুরি 5th সেঞ্চুরি এই সময় এই অঞ্চলেতে মানুষজন যাতায়াত করছে, মা কালীর সাধনা করছে। তাহলে বুঝতে পারছি যে সেই সময়টা বাইরে থেকে বহু সাধক হয়তো আসছেন, অনেকে তন্ত্র সাধনা করছেন, শক্তি সাধনা করছেন, কালী সাধনা করছেন, সেটা তো বুঝতে পারলাম। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই কালীক্ষেত্রর সঙ্গে সাবর্ণ রায়চৌধুরীদের একটা বিরাট সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি, সেই গল্পটা কি? এইবার আমরা তো ওই শশাঙ্কের সময় গুপ্তা পিরিয়ডেতে আমরা ছিলাম, তো এইভাবেই সেখানেতে তন্ত্র সাধনা বা কালী সাধনা চলছে। এরপর আমরা যেটা পাচ্ছি, যেটা এভিডেন্স পাচ্ছি, সেটা হচ্ছে 1510। আচ্ছা, 1510-এ দেখা যাচ্ছে যে গুরু নানক এই শক্তিপীঠ তীর্থ করতে উনি বেরোচ্ছেন, এবং 3রা জানুয়ারি উনি আসছেন হচ্ছে এই কলকাতায়। আচ্ছা, যেটা আমি আগের এপিসোডেও কলকাতা নিয়ে এপিসোডে বলেছিলাম যে কলকাতায় আসছেন, এটা পরিষ্কারভাবে সতপাল সিং ওনার যে বায়োগ্রাফি লিখেছে সেখানে পরিষ্কার করে বলেছে উনি কলকাতাতে এসেছিলেন, কলকাতা বলেছেন সেখানে পাঞ্জাবি ভাষা। এবং উনি যে জায়গায় ছিলেন সেই জায়গাটা হচ্ছে বর্তমানে বড়বাজারে বড়া শিখ সঙ্গত গুরুদ্বারার জায়গাটা, যে গুরুদ্বারাটা 1666 সালে গুরু তেগ বাহাদুর ওই গুরু নানক যে কালীক্ষেত্র দর্শনে এলেন এবং এখানে ছিলেন, সেই স্মৃতিতে ওটা ওই সব থেকে বড় গুরুদ্বারা আমাদের কলকাতা, সেইটা উনি তৈরি করিয়ে দেন। পাশে ছোটা শিখ সঙ্গত গুরুদ্বারাও রয়েছে। তো গুরু নানক 1510 সালে এই কালীক্ষেত্রে আসছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তখনও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে কালীঘাটের কোনো সম্পর্ক তৈরি হয়নি। তার মানে কি, আমরা কি বুঝলাম এখানেতে, যে গুরু নানক যিনি সেই সুদূর পাঞ্জাব প্রদেশ থেকে কালীক্ষেত্রর কথা তিনি জানতেন, তাহলে সেখান থেকে তিনি কালীক্ষেত্র দর্শনেতে এই কলকাতাতে আসছেন, কালীক্ষেত্রে সেখানেতে তার নিজের আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিকতার প্রকাশ পাচ্ছে সেটা, এবং সেখানেতে তিনি এই বড়বাজারের এখানেতে এই জায়গায় তিনি প্রায় দিন 7 থাকছেন, মা কালীর উপাসনা করছেন, এবং তারপরেতে তিনি এখান থেকে আবার অগ্রসর হচ্ছেন কামাখ্যার পথে। এটা হলো 1510 সালের জানুয়ারি মাসের কথা, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা 1569 সালে। আমি একদম ক্রোনোলজিক্যালি আসছি এই জন্যে যে আমাদের দর্শকরা তাহলে পরপর জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে পারবে। তো এই 1569 সালে আমরা আগের এপিসোডেতে আমরা আলোচনা করেছিলাম যে বেদগর্ভ উপাধ্যায় থেকে সেই 980 থেকে এই সাবর্ণ গোত্রীয় পরিবারের সূচনা ঘটছে, এবং সেই পরিবারের 21তম পুরুষ হচ্ছেন জিয়া গঙ্গোপাধ্যায়, এবং তার স্ত্রী হচ্ছেন পদ্মাবতী দেবী। তো এই জিয়া গঙ্গোপাধ্যায় এবং পদ্মাবতী দেবী তাদের যে বাড়ি হাভেলি শহর, হালি শহর, যে হালি শহরের সূচনা করেছিলেন বা সেই সমাজটা তৈরি করেছিলেন পঞ্চানন গঙ্গোপাধ্যায়, যিনি হুমায়ুনের বেস্ট ফ্রেন্ড, ওয়ার স্ট্র্যাটেজিস্ট ছিলেন, এবং হুমায়ুন ওনাকে শক্তি খান উপাধি দিয়েছিল, এবং এই হাভেলি শহরের জায়গিরদার ওনাকে করেছিলেন। তো এই হাভেলি শহরের টোটাল সামাজিক ব্যবস্থা, সোশিও ইকোনমিক, কালচারাল সমস্ত দিকটা এই পঞ্চানন গঙ্গোপাধ্যায় নিজের হাতে তৈরি করেছিলেন, এবং সেই স্থানেতেই তারা বসবাস করছেন, আমাদের পরিবার সদস্যরা সেখানে বসবাস করছেন। তো
তার নাতি হচ্ছে এই জিয়া গঙ্গোপাধ্যায়। জিয়া গঙ্গোপাধ্যায়ের বাবা হচ্ছে শম্ভুপতি গঙ্গোপাধ্যায়। তো এই জিয়া গঙ্গোপাধ্যায় পদ্মাবতীর সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তানাদি নেই। তো কি করবে এরকম একটা পরিবারের মধ্যে আলোচনা করা হচ্ছে। তখন বাড়ির বয়োজ্যেষ্ঠরা বললেন যে জিয়া, এক কাজ কর, তুই আর বৌমাকে নিয়ে তোরা কালীক্ষেত্রে যা। কালীক্ষেত্রে আত্মারাম ঠাকুর রয়েছে, আত্মারাম ঠাকুরের কাছে তোরা শিষ্যত্ব গ্রহণ কর, আত্মারাম ঠাকুরই পথ দেখাবে, আর মা কালীর তপস্যা কর, নিশ্চয়ই ফল পাবি। তো এই ডিসিশনটা হলো ফ্যামিলির মধ্যে। এইবার নভেম্বর ডিসেম্বর মাস 1569 এই জিয়া গঙ্গোপাধ্যায় এবং পদ্মাবতী দেবী তারা এসে উপস্থিত হলেন কোথায়? এই কালীক্ষেত্রে। আচ্ছা, এবার এই আত্মারাম ঠাকুর এবং আত্মারাম ঠাকুরের সহযোগী যিনি, তার নাম হচ্ছে ব্রহ্মানন্দ গিরি। এনারা হচ্ছেন সিদ্ধ পুরুষ, খুব বড় সাধক। এনারা কোথা থেকে এলেন? কামাখ্যার ওখানে, আসামেতে, ওখানে নীলগিরি পর্বত বলে একটা জায়গা রয়েছে। তো এরা নিজেদের মতন করে সাধনা করছিলেন। ব্রহ্মানন্দ গিরি সেখানেতে নীলগিরি পর্বতে গিয়ে একটি শিলাখণ্ড দেখেন, এবং সেই শিলাখণ্ডকেই তিনি মাতৃরূপে উনি পুজো করতে শুরু করেন। সেই স্থানেতে আবার কিছুদিন বাদে আসেন হচ্ছে আত্মারাম ঠাকুর। তো দুজনেই ওই শিলাখণ্ডটিকে মা কালীর রূপেতে পুজো করতে শুরু করেন। এটা হচ্ছে কিন্তু কামরূপের গল্প, মানে আসামেতে হচ্ছে কামাখ্যার গল্প। সেইখান থেকে ওনারা ঠিক করেন যে ওই শিলাখণ্ডটি ওনারা নিয়ে আসবেন কালীক্ষেত্রে। আচ্ছা। এবং সেটা জলপথে সেই শিলাখণ্ডটাকে ওনারা দুজন এই কালীক্ষেত্রে নিয়ে আসেন। সেই সময় একটা পর্ণ কুটিরেতে সেটাকে প্রতিষ্ঠা করা হয়, এবং ওই সতীর শক্তিপীঠ হিসেবে এরা দুজন সেই সময় এখানকার সেবায়েত হিসেবে মাকে আরাধনা করছেন। বেশ। তো সেই যে পর্ণ কুটির, যেখানেতে এই শিলাখণ্ডটা রেখে এরা দুজন আরাধনা করছে, সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে বর্তমান আশুতোষ কলেজ এবং প্রেসিডেন্সি কলেজের মধ্যবর্তী কোনো স্থানে, আশুতোষ কলেজের পেছন দিকে। আচ্ছা। জায়গাটা কালীক্ষেত্র, কালীকুণ্ড, এখন যেখানে কালীকুণ্ড রয়েছে, এই কালীক্ষেত্র জায়গার মধ্যে একটা পর্ণ কুটির। সেই কুটিরটার অবস্থান সেই সময় হচ্ছে আশুতোষ কলেজের পেছন দিকে কোনো একটা জায়গায়। সেইখানেতেই এই আত্মারাম ঠাকুর এবং ব্রহ্মানন্দ গিরি তারা ওইখানেতে মায়ের আরাধনা করছে। পিরিয়ডটা কত? 1569। যেখানেতে এবার এসে উপস্থিত হচ্ছে সাবর্ণ পরিবারের জিয়া গঙ্গোপাধ্যায় এবং পদ্মাবতী দেবী। তো তারা এবার এলেন, এবার এসে আত্মারাম ঠাকুরের কাছে সবিস্তারে সবটা বললেন, এবং আত্মারাম ঠাকুরের কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন। তাহলে আত্মারাম ঠাকুর হচ্ছে আমাদের গুরুদেব। এবার এই জিয়া গঙ্গোপাধ্যায়ের একটা কাঁধের একটা থলে ছিল। সেই থলের মধ্যে তার ছিল একটি মূর্তি, যেটা হচ্ছে মাতা ভুবনেশ্বরীর মূর্তি, যেটা উনি সবসময় সঙ্গে করে রাখতেন। এই মাতা ভুবনেশ্বরীর মূর্তি সৃষ্টি করেছেন পঞ্চানন গঙ্গোপাধ্যায়, এবং ওই মূর্তিতে পঞ্চানন গঙ্গোপাধ্যায়ের নাম খোদাই করা আছে। অর্থাৎ এই মূর্তি মোটামুটি 1500
20-25 এইরকম সময়কার মূর্তি, যদি তারও প্রাচীন না হয়ে থাকে। তো এইরকম সময়টাকে আমরা ধরে নিতে পারি হিস্টোরিক্যালি। তো এই মূর্তিটি উনি তো বার করে রেখে পুজো করছেন, যেমন পুজো করেন। আত্মারাম ঠাকুর এই মূর্তিটি দেখে অবাক হয়ে গেলেন। আরে, এই মূর্তি তো আমি স্বপ্নেতে দেখেছি, এই মূর্তি তো মায়ের আমি স্বপ্নতে দেখেছি। তো তখন উনি ব্রহ্মানন্দকে ডাকেন। ব্রহ্মানন্দ বলেন, ঠিক তাই, আমিও তো এই মূর্তি আমি করেছি, মানে কল্পনা করেছি। তো তখনই বলেন যে ওই শিলাখণ্ডকে এই মূর্তির রূপদান দেওয়া হোক। আচ্ছা। তো ওই ভুবনেশ্বরীর মূর্তিকে সামনে রেখে সেই রূপটাই, ওই যে শিলাখণ্ড পাথরটা যেটা কামরূপ থেকে নিয়ে এসেছিলেন এনারা, যাকে মাতৃরূপে পুজো করা হতো, তো সেইটার মধ্যে এই মায়ের রূপটা খোদাই করতে ব্রহ্মানন্দগিরি শুরু করলো। এবার বছর শেষ হলো 1570 জানুয়ারি মাস। এপাশেতে পদ্মাবতী দেবী তো মায়ের তপস্যা করে চলেছেন একদম একনিষ্ঠভাবে। ওদিকে জিয়া গঙ্গোপাধ্যায়ও তপস্যা করছে নিজের মতন করে মায়ের। তো জানুয়ারি মাসের একদিন ব্রাহ্ম মুহূর্তে কালীকুণ্ডে স্নান করতে গেলেন পদ্মাবতী দেবী। তো প্রত্যেক দিনই স্নান করতে যান, কিন্তু সেই দিনে ঘটলো একটা অলৌকিক ঘটনা। কি ঘটলো? তিনি ডুব দিয়েছেন জলে, ডুব থেকে যখন উঠলেন দেখছেন সামনে জলের মধ্যে একটা হেলো অফ লাইট, একটা আলো জ্বলছে, এবং মা কালীর মুখটা ভেসে উঠলো সেখানেতে। মা কালী বলছেন যে একটা ডিভাইন ওরাকেল একটা হচ্ছে আর কি, বলছেন আমি তোর তপস্যাতে, তোর সাধনাতে আমি প্রসন্ন হয়েছি, তোর গর্ভে আমার সন্তান আসবে। এটা একটা বিশাল একটা ওরাকেল হলো, তোর গর্ভে আমার সন্তান আসছে, মানে মা কালীর সন্তান, বর পুত্র আসতে চলেছে। এবং তুই যে জায়গায় স্নান করছিস, ডুব দিলি, সেই জায়গায় নিমজ্জিত আছে আমার দেহাংশ। আচ্ছা। এই ওরাকেলটা হলো, ও তো মানে একদম অস্ট্রাক হয়ে গেছে, কোনো উত্তর দিতে পারছে না। আস্তে 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 তারপরেতে সেই লাইটটা ভ্যানিশ হয়ে গেল, মা কালীর মুখটাও ভ্যানিশ হয়ে গেল। মানে অবাক হয়ে রয়েছে, আমি কি শুনলাম, কি দৈববাণী আমি শুনলাম এটা। এইবার আমাদের হিন্দু ধর্মে এরকম দৈববাণীর বা স্বপ্নাদেশের বিভিন্ন গল্প আমরা বিভিন্ন সময় শুনি। এইবার যারা ধর্মীয় আবেগে বিশ্বাস করে তারা এটাকে একটা আধ্যাত্মিকতার একটা দিক বলে তারা মানে বিশ্বাস করে। আবার যারা সায়েন্সকে, বিজ্ঞানকে বিশ্বাস করে চলে তারা বলে এগুলো সব ভাঁওতাবাজি, এগুলো সব মিথ্যে কথা, এগুলো এরকম হতে পারে না। এইবার সেই দৈববাণী হওয়ার পর পদ্মাবতী দেবী দৌড়ে গেলেন স্বামীর কাছে, গুরুদেবকে জানালেন পুরো কথা যে আমি এই দৈববাণী পেয়েছি। ওরাও অবাক হয়ে গেলেন। পরের দিন উষাকালে ব্রাহ্ম মুহূর্তে ওই যেখানেতে পদ্মাবতী ডুব দিয়েছিলেন সেইখানেতে আত্মারাম ঠাকুর জলের মধ্যে ডুব দিলেন, এবং সত্যি সত্যি একটা প্রস্তর খণ্ড উনি তুলে নিয়ে এলেন। এবার এরা বলবে প্রস্তর খণ্ড, এবার যদি সতীর ওটাকে আমরা উল্কাপাত হিসেবে দেখি, যখন পৃথিবীর যখন অ্যাটমসফিয়ারে এসছে সেটা পাথরেতে রূপান্তরিত হয়ে গেছে। সত্যি সত্যি প্রস্তর খণ্ড একটা উঠে এলো। তার মানে 1570 সালে সতী খণ্ড আবিষ্কৃত হলো থ্রু পদ্মাবতী দেবী অফ সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি, রাইট? তো এইবার সেইটাকে মাথায় করে নিয়ে গিয়ে ওই 1570 সালে স্নান যাত্রার দিন ওই শিলাখণ্ডের সামনে ওটাকে প্রতিষ্ঠা করা হলো, এবং যে পট্টবস্ত্রে মুড়ে সেটাকে প্রতিষ্ঠা করা হলো সেই পট্টবস্ত্রটা আজও আছে আমাদের সাবর্ণ সংগ্রহশালার হেফাজতে। আচ্ছা।
এবং সেটা আমরা কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবে বেশ কয়েকবার দেখিয়েছি। আগামী সময় আবার কালীঘাট থিম হলে তখন নিশ্চয়ই দেখাবো আমরা মানুষকে। তো এই শিলাখণ্ডের সামনে ওটা প্রতিষ্ঠা করা হলো। তাহলে এতদিন শুধু শিলাখণ্ডে পুজো করা হচ্ছিল, এবার সতীখণ্ড এসে গেল সামনে। আস্তে আস্তে মাহাত্ম্যটা বাড়ছে। এবার ব্রহ্মানন্দ গিরিতে ওটা খোদাই করতে শুরু করেছেন। ওই ভুবনেশ্বরীর রূপে ওই বছরই মা কালীর যে বর্তমান রূপ আমরা দেখি সেইটা তৈরি হলো। আচ্ছা, পাশে ভুবনেশ্বরী বসে আছে, সামনে মা কালীর মূর্তি তৈরি হলো, সামনে সতীখণ্ড। এই পণ্য কুটিরের মধ্যেই সমস্ত গল্পটা চলছে। ওই বছরই 23শে অক্টোবর শুক্রবার পদ্মাবতী দেবী জন্ম দিলেন এক শিশুপুত্রের। এবং সেই শিশুপুত্রের যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জন্ম, তার নাম হলো লক্ষ্মী নারায়ণ বা লক্ষ্মীকান্ত, যে লক্ষ্মীকান্ত হয়ে উঠবেন পরবর্তী সময়ের কলকাতার আদি রূপকার যিনি হবেন। তো এই লক্ষ্মীকান্ত জন্মালেন। তারপরই পদ্মাবতী দেবী দেহ রাখলেন। স্ত্রী মারা যেতে জিয়া গঙ্গোপাধ্যায় একদম হাউতাশ করতে শুরু করলেন, প্রচন্ড কান্নাকাটি করছেন। এদিকে শিশুপুত্র, কি করবেন বুঝে উঠতে পারছেন না এ করে। তো সেই সময় হঠাৎ তিনি দেখলেন যে দেওয়াল থেকে একটা টিকটিকির ডিম মাটিতে পড়ল। পরে ডিমটা ফেটে গেল, একটা বাচ্চা টিকটিকি সেখানেতে দেখা যাচ্ছে, কিন্তু সে নড়নচড়ন করছে না। তাই টিকটিকিটা বাচ্চাটা কি মরে গেছে, মারা গেছে বুঝতে পারছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে জিয়া। তো একটু বাদে সামনে দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে, তো ওই টিকটিকিটা গিয়ে পিঁপড়েটাকে খেয়ে নিল, নিয়ে চনমনে হয়ে কোথাও একটা ঢুকে গেল। এই মাথায় স্ট্রাইক করলো যে তাহলে ভগবান যাকে জন্ম দিয়েছেন তাকে তিনি রক্ষা করবেন। এইরকম একটা উনি এবার 2 লাইনের একটা শ্লোক তৈরি করলেন, একটা বিখ্যাত শ্লোক সেটা। তো তৈরি করে ওই শিশুপুত্রের বুকের ওপর রাখলেন, রেখে শিশুপুত্রকে আত্মারামের হাতে তুলে দিলেন, দিয়ে উনি মণিকর্ণিকার ঘাটে চলে গেলেন সন্ন্যাস নিয়ে, এবং ভারত বিখ্যাত সাধক কামদেব ব্রহ্মচারী নামে তিনি প্রতিষ্ঠিত হলেন, যিনি পরবর্তীকালে মানসিংহের গুরুদেব হবেন যিনি। তো এই লক্ষ্মীকান্ত, শিশু লক্ষ্মীকান্তকে আত্মারাম ঠাকুর একদম পুত্র স্নেহে একদম মানুষ করতে থাকলো। আরেকজন মহিলা তাকে দুধ খাওয়াতো, এরকম রয়েছে। তো বড় হতে থাকলো। তাহলে আত্মারাম ঠাকুর আর ব্রহ্মানন্দ গিরির কাছে লক্ষ্মীকান্ত বড় হতে থাকলো। ঘটনা হচ্ছে কত 1570-71 এই সময় পিরিয়ডে, ঠিক আজ থেকে 500 বছর আগের কথা। এবার লক্ষ্মীকান্ত আস্তে আস্তে বড় হচ্ছে, পড়াশুনো করছে, বেদজ্ঞ পণ্ডিত হয়ে উঠল, 6খানা ভাষা জানতো। 13 বছর বয়সে তার উপনয়ন দিয়েছে আত্মারাম ঠাকুর। এবার এই কলকাতার হচ্ছে যশোর এস্টেট বা 12 ভূঁইয়ার যে অংশ কলকাতা ছিল তার অংশ, এবং এই যশোর এস্টেট হচ্ছে কার না শ্রীহরি গুহ, তার ভাই জানকী বল্লভ গুহ, আর এই শ্রীহরির ছেলে হচ্ছে প্রতাপ। আর জানকী বল্লভকে আমরা বসন্ত রায় নামে চিনি। তো এই বসন্ত রায়ের এই রায়দিঘিতে যাতায়াত হচ্ছে, এই বীরেন রায় রোড ইস্ট ওয়েস্ট যেটা এখন রয়েছে চৌরাস্তা দিয়ে বরিশাল, তো সেই রাস্তা দিয়েই যশোর থেকে উনি যাতায়াত করেন এবং উনি কালীক্ষেত্রতেও মায়ের দর্শনের জন্য যান। তো তিনি সেখানে গিয়ে লক্ষ্মীকান্তকে দেখে একদম অভিভূত হয়ে গেছেন। তো লক্ষ্মীকান্তকে 21 বছর বয়স, অর্থাৎ 1591 সাল। তো উনি লক্ষ্মীকান্তকে বলেন যে তুমি আমার সঙ্গে চলো, যশোরেতে চলো, তুমি ওখানে মহামন্ত্রী রূপে আমাকে সাহায্য করবে, আর তোমার বন্ধু প্রতাপ আছে, আমার ভাইপো, তোমরা প্রায় একই বয়সী, তো তোমরা এই রাজ্যটাকে দেখো। লক্ষ্মীকান্ত
কি মনে হলো, বললো ঠিক আছে। লক্ষ্মীকান্তর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বসন্ত রায়কে দেখে তার মধ্যেই তার পিতার রূপটা দেখতে পায় এবং বসন্ত রায়কে না করতে পারেনি, ঠিক আছে। এবং বসন্ত রায় সম্ভবত ওই যে পণ্যকুটির যে ওটা ছিল সেখানে হয়তো কিছু একটা ছোটখাটো একটা মন্দির তৈরি করিয়ে দেন। তো এবার যশোরেতে লক্ষ্মীকান্ত গেল, তো খুব ভালোভাবেই সেখানেতে ওই শ্রীহরি মানে বিক্রমাদিত্য, এপাশে জানকী বল্লভ মানে হচ্ছে বসন্ত রায়, প্রতাপ, লক্ষ্মীকান্ত, এই চারজনে মিলে যশোর এস্টেটকে একদম একটা প্রসপারাস একটা ল্যান্ডেতে পরিণত করলো, একটা সামন্ত রাজ সেখানেতে একদম করে প্রতিষ্ঠা করলো। খুব ভালো ব্যবসা বাণিজ্য, মানুষজন খুব ভালো আছে, ঠিক আছে। এবার বিক্রমাদিত্য অসুস্থ হয়ে পড়ছে, তো তিনি ঠিক করছেন যে তার এই জমিদারি বা তার এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা উনি ভাগ করে দেবেন। তো প্রতাপকে বললেন তুমি পূর্ববঙ্গের দিকটা দেখো, আর তোমার কাকা আমার ভাই জানকী বল্লভ বা বসন্ত রায় দেখুক হচ্ছে পশ্চিমবঙ্গের দিকটা, অর্থাৎ আমাদের এই কলকাতার দিকটা। আর লক্ষ্মীকান্ত তো পুরোটাই মহামন্ত্রী রূপে কাজ করছে। তো সেই রকমই একটা ব্যবস্থা হলো, সেই রকমই চলছে কিংডম। বিক্রমাদিত্য মারা গেল। এই বিক্রমাদিত্য মারা যাবার পরই প্রতাপের চরিত্রে একটা ভীষণ বদল এলো। বারো ভূঁইয়া, ঈসা খান বা বাকি বারো ভূঁইয়া তারা মুঘলদের প্রতিহত করে রেখেছে, বাংলাতে তাদের সেইভাবে ঢুকতে দিচ্ছে না। এবং এইটা যদি দেখানোর চেষ্টা হয়েছে যে বাংলা প্রতাপ হিন্দুদের লিডার হয়ে সে মুসলিম মুঘলদের ঢুকতে দিচ্ছে না, এই জায়গাটা যুক্তিযোগ্য হতে পারে না। তার কারণ এই যে বারো ভূঁইয়ার মধ্যে 10 জন, 12 তো ছিল না, ওটা মেনলি 13টা ছিল আর কি। বলতে গেলে প্রায় 10 থেকে 11 জনই হচ্ছে তো মুসলিম রাজা, তার মধ্যে ওই বিক্রমাদিত্যরা এরা যশোর, আর ওপাশে কেদার রায় আর একজন কি দুজন, এরা ছাড়া হিন্দু ছাড়া বাকি সবাই কিন্তু মুসলিম। তাদেরই কনফেডারেশন, যার লিডার হচ্ছে সোনারগাঁওয়ের ঈশা খান, তিনি মুঘলদের সঙ্গে কিন্তু লড়ছেন। দ্যাট ওয়াজ আ ফাইট বিটুইন, বাট দ্যাট ওয়াজ আ সিচুয়েশন বিটুইন দ্য মুসলিম কনফেডারেসি অ্যান্ড মুসলিম মুঘলস। সেখানেতে প্রতাপাদিত্য রয়েছে, হিন্দু হিসেবে রয়েছে। তো এইটাকে যে দেখানোর একটা চেষ্টা যে হিন্দুরা লড়ছে এদের এগেনস্টে, সেইটা কিন্তু ঘটনাটা যুক্তিযোগ্য দাঁড়াচ্ছে না সেখানে। বেঙ্গল কনফেডারেসি, বারো ভূঁইয়া, তারা মুঘলদের বাংলাতে ঢুকতে দিচ্ছে না। মুঘলরা সেনা পাঠাচ্ছে, যুদ্ধ হচ্ছে, মুঘলরা হেরে যাচ্ছে, চলে যাচ্ছে, এইরকম একটা সিচুয়েশন সেখানে। এই প্রতাপের একটা চেঞ্জ হলো। প্রতাপ মানে অলমোস্ট 360 ডিগ্রি তার চিন্তাধারা ঘুরে গেল এবং সে বসন্ত রায়কে হত্যা করলো এই রায়গড় ফোর্টে। এবং বসন্ত রায়কে হত্যা করবার জন্য একজন মুসলিম সেনাপতি ছিল, বয়স্ক মানুষ, তাকে বলল যে তুমি গিয়ে হত্যা করো। তো এই রায়গড় ফোর্টেতে সেই খবর বসন্ত রায়ের কাছে পৌঁছে যে তাকে হত্যা করবার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই বয়স্ক সেনাপতিকে দেওয়া হয়েছে। তো সে এসেছে এবং সে সেনাপতি কাঁপতে কাঁপতে এসে হাতে একটা তলোয়ার, সেই তলোয়ারটার নাম হচ্ছে গঙ্গাজল। তো এসে করে বলছে যে হুজুর আমাকে তো আপনাকে হত্যা করবার জন্য প্রতাপ নির্দেশ দিয়েছে, ক্ষমা চায় এবং বসন্ত রায় তাকে বলেন তুমি যে দায়িত্বে এসেছো তুমি সেই দায়িত্ব পালন করো। ঠিক তাই। এবং তারপর বসন্ত রায় হত্যা হলো, ওই ওর ছেলে কচুবনের মধ্যে লুকোলো, কচু রায়, ওইসব নাম ফাম হলো, এইসব গল্পগুলো হলো। কচুবনে লুকোলো বলে কচুবনে কচু রায় নাম হয়েছিল তার ওর ছেলে পরবর্তী সময় নাম, কিন্তু তাকে আর তারপর খুঁজে পাওয়া যায়নি তাকে। তো এই প্রতাপ তার মানে পূর্ববঙ্গ যেটা তার বাবা দিয়ে গেছিল এবং কাকার পশ্চিমবঙ্গে পুরোটাই দখল করে নিল। এই ঘটনাতে লক্ষ্মীকান্ত প্রতাপের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এই অনৈতিক পাপের কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখলো না।
যে বসন্ত রায়কে সে পিতৃতুল্য মনে করেছে, এমনকি প্রতাপও যাকে পিতৃতুল্য মনে করেছে, সেই কাকাকে যখন হত্যা করলো সম্পত্তির লোভে, তখন লক্ষ্মীকান্ত নিজেকে ঠিক রাখতে পারলো না, ও ফিরে চলে এলো আবার কালীক্ষেত্রে। এইবার প্রতাপের তো একদম শোষকে পরিণত হয়ে গেল, এমনকি নিজের মেয়ে জামাইকেও হাজতে ভরে দিয়েছিল, মেয়ে ওর প্রতিবাদ করেছিল বলে, এবং মানুষজনের ওপর চূড়ান্ত অকথ্য অত্যাচার শুরু হয়ে গেল এই জায়গাতে। তো লক্ষ্মীকান্তর এখন কিছু করার নেই, সে ইস্তফা দিয়ে চলে এসেছে, আবার আধ্যাত্মিক সাধনাতে সে নিজেকে মেলে ধরেছে। আকবর প্রতাপকে দমন করবার জন্য সৈন্য পাঠাচ্ছে, সে সৈন্যরা প্রতাপের সঙ্গে পারছে না, হেরে চলে যাচ্ছে। 1605-এ আকবর মারা গেল, জাহাঙ্গীর এলো। জাহাঙ্গীর এবার আগে যে সুবেদার ছিল সেই মানসিংহকে আবার রাজস্থান থেকে ডেকে নিয়ে এসে এবার বললো যে তুমি বঙ্গদেশে গিয়ে প্রতাপকে দমন করো, বা 12 ভূঁইয়াদের দমন করে তুমি ওখানেতে মুঘল শাসন প্রতিষ্ঠা করো। এবার মানসিংহের গুরুদেব হচ্ছেন কামদেব ব্রহ্মচারী, যিনি রয়েছেন মণিকর্ণিকার ঘাটে। এবার সৈন্য সামন্ত নিয়ে এসে মণিকর্ণিকার ঘাটে গুরুদেবের কাছে মানসিংহ এলেন এবং বললেন, আমাকে তো মহারাজ পাঠিয়েছেন, সম্রাট পাঠিয়েছেন যে বাংলাতে যাওয়ার জন্য এবং 12 ভূঁইয়াদের দমন করে তো সেখানে প্রতাপকে দমন করার জন্য। তো তখন একদম পরিষ্কারভাবে কামদেব ব্রহ্মচারী বললেন, তুমি যাও, আমি তোমায় আশীর্বাদ করছি, ওই পাপিষ্ঠ, আমি আবার এখানেতে আবার কোর্স ইউজ করছি, পাপিষ্ঠ প্রতাপকে তুমি দমন করো, এবং সেখানেতে আবার সাধারণ মানুষের মধ্যে, সাবজেক্টসদের মধ্যে, প্রজাদের মধ্যে আবার ন্যায় আইন কানুন তুমি প্রতিষ্ঠা করো। এবং শোনা যায় যে উনি এটাও বলেছিলেন যে ওখানে তোমার গুরু ভাই আছে, সেই গুরু ভাইকে তুমি কোনো একটা ব্যবস্থা করো, দেখো। না, দেখার কথা নয়। এই সময়তে মানসিংহ বলেন যে গুরুদেব ঠিক আছে, আপনি তো আমায় আশীর্বাদ করলেন, কিন্তু গুরুদক্ষিণা ছাড়া আশীর্বাদ পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি, আমি যদি যুদ্ধে গেলাম, মরে গেলাম তো হয়েই গেল, যদি বেঁচে থাকি তাহলে এবং আমি প্রতাপকে দমন করতে পারি, বিদ্রোহ দমন করতে পারি, তাহলে আমি কি গুরুদক্ষিণা দেব? তো তখন কামদেব ব্রহ্মচারী বলেন, আমার তো সবই ছিল, আমি তো সব ছেড়ে চলে এসেছি এখন, আমাকে আর কি, হ্যাঁ তুই কি গুরুদক্ষিণা দিবি বলতো? ঠিক আছে, তোর গুরু ভাই গুরুপুত্র লক্ষ্মী ওই কালীক্ষেত্রে রয়েছে, তোর যদি কিছু দেওয়ার থাকে ওকে দিস। এইটুকু কথাবার্তা হলো। এবার বঙ্গদেশে এলো। এবার অনেক ইতিহাসবিদরা বলছে যে প্রতাপের সঙ্গে মানসিংহের কোনো যুদ্ধ হয়নি। ঠিক আছে, যুদ্ধ যদি নাই হয়ে থাকে, নাই হতে পারে যুদ্ধ, সামনাসামনি যুদ্ধ নাই হতে পারে, গুপ্ত যুদ্ধ হতে পারে সেখানেতে। কারণ দিল্লিতে বন্দি করে মানসিংহ প্রতাপাদিত্যকে নিয়ে যাবার সময় প্রতাপাদিত্য তার ইনজিউরি থেকে সাকাম টু ডেথ, এটা তো প্রতিষ্ঠিত ইতিহাস। তাহলে মানসিংহ যেভাবেই হোক না কেন, কিডন্যাপ করেই হোক বা যেভাবেই হোক, প্রতাপকে নিজের কবজায় করতে পেরেছিলেন। তারপর দিল্লিতে তিনি বন্দি করে খাঁচায় ভরে নিয়ে যাচ্ছিলেন, যেমন তখনকার দিনের নিয়ম ছিল। এবং প্রতাপ দিল্লি যাওয়ার পথে মারা যায়। সাকাম টু ইনজিউরিজ, তার মানে তার ইনজিউরি ছিল বডিতে, তার মানে একটা কিছু লড়াই সামনাসামনি হয়তো যুদ্ধ হয়নি, কিছু একটা ঘটেছিল, এটা মেনে নিতে হবে লজিক্যালি। আর এদিকে লক্ষ্মীকান্তকে না, তখন এবার এইটা তো ঘটনা ঘটলো একদিকে। এবার হচ্ছে তাহলে এই জায়গা যে যশোর এস্টেট, তাহলে এটা কাকে দায়িত্ব দেওয়া হবে? এবার কালীক্ষেত্রে এসে মানসিংহ তো একদম এই মা কালীর বর পুত্র লক্ষ্মীকে দেখে, গুরুপুত্রকে দেখে একদম অভিভূত হয়ে গেল, মানে কি আর, মানে একটা দিব্য দর্শন একদম যেন। তো তখন বললেন, আমি তো আপনার বাবাকে কথা দিয়ে এসেছি যে গুরুদক্ষিণা যা দেবার আপনাকে আমি তাহলে অর্পণ করব, আপনি যদি এই প্রতাপের জায়গায়, যদি আপনি এই জায়গার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নেন, যদি রাজা হয়ে যান। তখন লক্ষ্মীকান্ত বলে, না, আমি রাজা হতে পারি না, আমি প্রথম কথা ব্রাহ্মণ, আর আমি একবার যে রাজনীতি আমি ছেড়ে দিয়ে এসেছি সেখানে আর আমি ফিরে যেতে চাই না। তখন মানসিংহ ভাবছে কি করা যায়, মাথায় ফোন দিয়ে আসছে, প্ল্যান করছে। বললো, ঠিক আছে, আপনাকে রাজা হতে হবে না, হালিশহর থেকে, এই কালীক্ষেত্র থেকেই 24 পরগনা, 8টা পরগনা আমি আপনাকে নিষ্কর জায়গির গুরুদক্ষিণা হিসেবে দিলাম, এবার আপনি যা পারেন করুন। এই বলে দিয়ে উনি চলে গেলেন। এবার লক্ষ্মীকান্ত, তুমি আমার একটা জিনিস বলো, এই যে আগে যে বলতো না এই দিলাম,
এটার প্রমাণ কিভাবে রাখা হতো? হ্যাঁ, এইবার হচ্ছে, এবার অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেছে, এই যে তোমাদের জায়গিরদারি পেলে তার কাগজপত্র কোথায়? যদি আমরা বৈদিক নিয়ম আমরা যদি দেখি, সেখানেতে গুরু দক্ষিণা কোনোদিন সেটা লিখিত আকারেতে হতে পারে না বা সনদ দিয়ে হতে পারে না। গুরু দক্ষিণা হবে গুরুর পায়ে হাত রেখে প্রণাম করে যেটা দিতে চাইছি গুরুর সামনে সেটা বলা হবে, এটাই হলো গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা কখনো সনদ দিয়ে গুরু দক্ষিণা হতে পারে না। তার মানে ইট ওয়াজ ভার্বাল বেসিক্যালি। একদম তাই, একদম তাই, অ্যাকর্ডিং টু ভেদিক রুলস। আমরা সনাতনী ভেদিক রুলস নিয়ে মাথামাতি করছি, তাহলে ভেদিক রুলসটা তো মানতে হবে। তো ভেদিক রুলসেতে পরিষ্কারভাবে গুরুদক্ষিণা যে কোনো রাজা যে কোনো সময় যে কোনো পিরিয়ডে গুরুদক্ষিণা দিয়েছে, মৌখিকভাবে দেওয়া হয়েছে। তাহলে 1608 সালে মানসিংহ ঠিক একইভাবে গুরুপুত্র লক্ষ্মীকান্তকে গুরুদক্ষিণা দিয়েছেন এই 8খানা পরগনা ভার্বালি। হ্যাঁ, এবার তার সঙ্গে দিয়েছিলেন সম্রাট জাহাঙ্গীরের একটা আংটি, যে আংটিটাও আমরা আমাদের ইতিহাস উৎসবেতে আমরা দেখিয়েছি, আগামী দিনেও দেখাতে চলেছি আমরা। তো সেইটা দিলেন, মানে এন্ডোর্সড বাই এম্পারার জাহাঙ্গীর, সেইটা বোঝাবার জন্য সেইটা উনি ওনাকে একটা আংটি, সেই বাদশাহী আংটি একটা দিয়ে গেলেন, হীরের আংটি একটা। তো এই 1608 সালেতে লক্ষ্মীকান্ত 24 পরগনার 8খানা পরগনার জায়গির পেলেন। এবং লক্ষ্মীকান্ত এর পর ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপাবিলিটিস সেইটা দিয়ে নিজের হাতে এই সমগ্র কলকাতা তার আশেপাশের অঞ্চলকে তিনি আস্তে আস্তে আরো ভালো তৈরি করতে শুরু করলেন। এই সময় 3খানা ইউরোপীয় জনজাতির মানুষরা এখানে ব্যবসা বাণিজ্য করছে থাকছে, দ্য আর্মেনিয়ানস, দ্য পর্তুগিজ, দ্য ডাচ। তাদের সঙ্গে নেটিভ কলকাতাবাসীরা রয়েছে। ব্রিটিশরা কিন্তু কোথাও নেই, না ব্রিটিশ নেই, কোথাও নেই। তাহলে এই অঞ্চলটাকে ডেভেলপ করবার বা জায়গিরদারি পেলেন হচ্ছে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। সঙ্গে মানসিংহ দিলেন রায় ও চৌধুরী উপাধি, এবং লক্ষ্মীকান্তের নাম হলো রায় লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী, যেটা আজ আমি ক্যারি করছি, আগেই বলেছিলাম সেটা। এবং লক্ষ্মীকান্তের পরবর্তী যে প্রজন্ম তারা, অর্থাৎ 22 থেকে এই পরিবার, এই লিনিয়েজ সাবর্ণ গোত্রীয় রায়চৌধুরী উপাধিধারী পরিবার নামে প্রতিষ্ঠা লাভ করলো। এইবার এই লক্ষ্মীকান্ত যখন এই কলকাতাকে গড়ে তুলতে শুরু করলেন, 2খানা ক্যাশ ক্রপ উনি তৈরি করলেন। ক্যাশ ক্রপ কখন হয়? যখন ইন্ডিজেনাস হয়ে যায় বা সেলফ রিলায়েন্ট হয়ে যায় ফুড ক্রপেতে, তখন ক্যাশ ক্রপ, কপাস তুলো এবং জুট, যেটার বিজনেস হচ্ছে এই ইউরোপিয়ানরা করছে, শেড বসাকরা করছে, দ্য মার্চেন্ট ফ্যামিলিজ, এবং শয় জাহাজ গোবিন্দপুর পোর্ট এবং সুতালুটার বন্দর থেকে সমস্ত সাউথ ইস্ট এশিয়া এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এই অঞ্চল লক্ষ্মীকান্তের সময় প্রি ব্রিটিশ এরাতে একদম বর্ধিষ্ণু ট্রেডিং সেন্টার, ট্রেডিং হাব, যেখানেতে ইন্টারন্যাশনাল বিজনেস চলছে। তাই 400 বছর আগে এখানতে বাঘ ভাল্লুকও ঘুরে বেড়াতো না, এটা মার্শিল্যান্ডও ছিল না, জনপদ ছিল, যেখানেতে প্রায় 10,000 নেটিভ মানুষ, 1000 ইউরোপীয় বসবাস করছে। এবং তোমাকে আগে আমি কলকাতার গল্পে বলেছিলাম যে 1630 সালে রেজা বিবির কবর হচ্ছে। এই সমস্ত এই পিরিয়ডটার একটা চিত্র দর্শকদের সামনে তুলে ধরলাম, এবং সেইখানেতে রয়েছে কালীক্ষেত্র, কালীঘাট। তখনও কিন্তু ওই বসন্ত রায়ের তৈরি একটা ছোট মন্দিরকেই আমরা ধরে নিতে পারি। এইবার কি হলো, এইখানেতে সম্বন্ধ নির্ণয় বলছেন। তাহলে কি হলো, এই হালিশহর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত 24 পরগনার 8টা পরগনার জায়গিরদার হলেন লক্ষ্মীকান্ত। তাহলে এই কালীক্ষেত্রেরও মালিক হলেন উনি। উনি কি করলেন যে 595 বিঘে জমি উনি দেবোত্তর করলেন মা কালীর নামে। এইখানেতে সম্বন্ধ নির্ণয় লালমোহন বিদ্যানিধি তিনি কি বলছেন, যতকালে কালীঘাটে কালিকার স্থিতি, লক্ষ্মীনাথে কুলভঙ্গে সাবর্ণের মতি, লক্ষ্মীর আজ্ঞা সবে করে শিরে ধারণ, যেথা মারণ উচাটন আর বশীকরণ, কালীঘাট কালী হলো চৌধুরী সম্পত্তি,
হালদার পূজক এই তো তার বৃত্তি। তাহলে আজ থেকে 400 বছর আগে লালমোহন বিদ্যানিধি এই লাইনগুলি এই কবিতার মাধ্যমে এই সময়কার, এবং ওনার এই কবিতার মধ্যেই এই যে মানসিংহ এলেন, লক্ষ্মীকে দেখলেন, গুরুপুত্র, এই সমস্ত ঘটনাটা বর্ণনা করা রয়েছে এই কবিতার বইতে, যেটা একটা ওরাল বা আমাদের একটা লিটারারি হিস্ট্রি বলে আমরা ধরে নিতে পারি, কারণ সেই সময়টার পুরো ঐতিহাসিক ঘটনাটা এই লেখার মধ্যে উনি তুলে ধরেছেন। বেশ। তো এইখানেতে আমরা তাহলে এসে পৌঁছলাম কোথায় না 1608 সালে, যখন কালীঘাটের এই কালীক্ষেত্র সাবর্ণদের অধিকারেতে এসে পৌঁছলো। তুমি তো বলছো তাহলে সাবর্ণরাই হচ্ছে কালীক্ষেত্র কালীঘাটের মালিক হলো, হ্যাঁ, কিন্তু আমরা যে শুনি কালীক্ষেত্র কালীঘাট হালদারদের, সেইটা তাহলে কি, সেটার সঙ্গে এইটার কি সম্পর্ক? এবার দেখো, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে এবং সেইগুলোর সঙ্গে আগের ঘটনা মিশে যায়। তো কি হলো না, আত্মারাম ঠাকুর আর ব্রহ্মানন্দ গিরি দেহ রাখলেন। তারপরেতে ভুবনেশ্বর গিরি নামে আরেকজন তন্ত্র সাধকের আগমন ঘটলো এবং লক্ষ্মীকান্ত বা তার উত্তর পুরুষেরা তো ব্রহ্মানন্দ গিরিকে মন্দিরের দায়িত্ব দিলেন। তো সেখানেতে তিনি দায়িত্ব পালন করছেন। তো একদিন, এবং উনি হচ্ছেন শাণ্ডিল্য গোত্রীয় তান্ত্রিক সাধক ছিলেন। তো একদিন এক বিধবা মহিলা তার অষ্টাদশী কন্যা, যার নাম যোগমায়া, তাকে সঙ্গে নিয়ে মা কালীর দর্শনেতে এসছেন এবং এই ভুবনেশ্বর গিরির সঙ্গে সামনে মায়ের পুজো দিতে চাইলেন। এই ভুবনেশ্বর গিরি এই যোগমায়াকে দেখে মোহিত হয়ে গেলেন এবং উনি ওনাকে ভৈরবী করার ইচ্ছা প্রকাশ করলেন। তো সেইটা ওই বিধবা মহিলা, আমার মেয়ে ভৈরবী হবে, একটা বিশাল একটা পোস্ট পেয়ে যাচ্ছে, তো করে তাকে ভৈরবী হিসেবে এর হাতে তুলে দিলেন, ভুবনেশ্বর গিরির হাতে তুলে দিলেন। তো 1-1.5 বছরের মধ্যেই তাদের এই ভুবনেশ্বর গিরি এবং ভৈরবী যোগমায়ার একটা কন্যা সন্তান হলো। বেশ। সেই কন্যা সন্তানের নাম রাখা হলো উমা। তো এরা সবাই ওই কালীক্ষেত্রের ওইখানেতেই বসবাস করছে, অন্য কুটির করে বসবাস করছে এবং এন্ডর্সড সাবর্ণ পরিবার তাদের থাকতে দিয়েছে সেখানেতে, কারণ আমি মালিক, আমার ইচ্ছা ছাড়া তো কিছু হতে পারে না সেখানেতে, খুব স্বাভাবিক ঘটনা। অন্যদিকে এবার সেই সময় দেখা যাচ্ছে যশোরের খনিয়ান গ্রামে কাশ্যপ গোত্রীয় পৃথ্বীধর বা শ্রীনাথ, তিনি একজন ওখানের মা কালীর সাধক আছেন। তো তিনি মা কালী করেই তার জীবন কেটে যায়। তিনি হঠাৎ সন্ন্যাস নিয়ে কোথায় চলে গেছেন, তো বাড়ির লোকেরা তাকে আর খুঁজে পাচ্ছে না। তো ওনার ছেলে হচ্ছেন ভবানী দাস চক্রবর্তী। তো ভবানী তো বাবাকে খোঁজবার জন্যে, বাবাকে খুব ভালোবাসতেন, বাবাকে খুঁজবার জন্যে খুঁজতে এক সময় এই কালীক্ষেত্রে এসে পৌঁছলেন এবং এই ভবানী দাস ছিল শাঁখা বিক্রি করত। তো কালীঘাটে শাঁখা বিক্রি করতে করতে একদিন কালীঘাটেতে এসে পৌঁছয় এবং এপাশেতে আবার ভুবনেশ্বর গিরি, তিনি আবার মা কালীর স্বপ্নাদেশ পান যে উমাকে বিয়ে দে। তো এই কাশ্যপ গোত্রীয় ভবানী দাস চক্রবর্তীকে শাঁখা বিক্রি করতে দেখে ভুবনেশ্বর গিরির মনে হলো এই হচ্ছে ঠিক পাত্র উমার জন্য। বেশ। এবং ওরা এই ভবানী দাস কিন্তু আবার বৈষ্ণব, ওর বাবা কিন্তু কালীভক্ত, কিন্তু বৈষ্ণব। তো যাই হোক, তাকে করলো যে আমি যদি উমাকে তুমি বিবাহ করো তাহলে মন্দিরেতেই তুমি আমাকেও সাহায্য করবে যদি থাকো। তো ভবানী দাস মা কালীর একটা এতে এসছে, তো সেইখানেতে এসে বললো যে ঠিক আছে, আমি তাহলে উমাকে বিয়ে করব। এই ঠিক হলো। তাহলে এই ভবানী দাস চক্রবর্তী
উমার সঙ্গে বিয়ে হলো। সাবর্ণ পরিবারের যারা আমাদের পূর্বপুরুষ বা লক্ষ্মীকান্তের সন্তান, এরা এ করে দেখলো এই দুজন কালীঘাটেতে আবার এত বছর বাদে এসছে, এরা কারা? এরাই কি এই জন্মে কামদেব ব্রহ্মচারী আর পদ্মাবতী দেবী? এইটা একটা তাদের মাথার মধ্যে খেললো। তো ওরা তাদেরকে সেই রকম সম্মান দিয়েই মন্দিরেতে গৃহী পূজারী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিল। আচ্ছা, যেটা আমরা লালমোহন বিদ্যানিধিতে পড়লাম, হালদার পূজক, এই তো তার বৃত্তি। কিন্তু হালদার তো এদের সারনেম নয়। হালদার ওরা হচ্ছে চক্রবর্তী। মন্দিরের হাল ধরতে তাদের দেওয়া হলো। আচ্ছা, সেই থেকে হলো হালদার। আচ্ছা, তো এই চক্রবর্তী থেকে তারা হয়ে গেল হালদার। বেশ, ঠিক আছে। চক্রবর্তী চ্যাটার্জি তো আমাদের উপাধি, জানো তুমি নিজেই, ঠিক আছে। তো চক্রবর্তীটাও হচ্ছে পাওয়া উপাধি, ওটা সেই থেকে এবার হয়ে গেল, আবার চেঞ্জ হলো, এদের পদবিতে হয়ে গেল, মন্দিরের হাল ধরতে দেওয়া হলো, সেই থেকে হলো হালদার। এইবার এই ভবানী দাস চক্রবর্তী কিন্তু বিবাহিত ছিল আগে থেকেই। বোঝো, ভবানী দাস তার স্ত্রী এবং 2 পুত্রকে ওই খনিয়ান গ্রামেতে রেখে কিন্তু বাবার খোঁজ নিতে এসেছিল, এসে উমাকে বিয়ে করেছে। ঠিক আছে। এইবার ওই ভুবনেশ্বর গিরি হচ্ছে লাস্ট মহন্ত, তারপরেতে গৃহী পূজক হিসেবে এরা দায়িত্বভার গ্রহণ করলো, উমাদেবী এবং ভবানী দাস চক্রবর্তী, এবং সাবর্ণরা তো রয়েছেই মন্দিরের মালিক হিসেবে। এইবার এই ভবানী দাস চক্রবর্তীর ইষ্টদেব হচ্ছে বাসুদেব। তো এ হলো যে ওর স্ত্রী ওকে হঠাৎ খবর পাঠালো যে বাসুদেবকে আমি এখানে রক্ষা করতে পারছি না, আপনি একে করুন। তো আবার খনিয়ান গ্রামেতে যায়, ও স্ত্রী পুত্র এবং বাসুদেবকে সঙ্গে করে কালীঘাটে ফিরল। তার মানে এবার কি হলো, ভবানী দাস চক্রবর্তীর 2 স্ত্রী, পুত্র এবং বাসুদেবকে এনে ওখানে প্রতিষ্ঠা করা হলো। তাহলে এই চক্রবর্তী পরিবার বা হালদার পরিবারের ওইখানে বসবাস শুরু হলো, ইনভলভমেন্ট শুরু হলো, বসবাস শুরু হলো। 1830 সাল পর্যন্ত কালীকান্ত রায়চৌধুরী এই কালীঘাট মন্দিরেতে, বলাই বাহুল্য এর আগের ঘটনাতে এবার ফিরে আসি, সন্তোষ রায়চৌধুরী তখন জায়গিরদার আমাদের পরিবারের। তো তিনি ঠিক করলেন যে ওই কালীকুণ্ডর পাশে একটা বৃহৎ কালী মন্দির তৈরি করবেন, এবং সেই মন্দির তিনি 1790 সাল নাগাদ শুরু করছেন। 1799-তে তিনি মারা যাচ্ছেন। তার নাতি প্রপৌত্র, বিভিন্ন বইতে ওকে ভাইপো বলে দেখানো হয়েছে, ভাইপো নয়, ভাইপোর ছেলে। আচ্ছা, ঠিক আছে, পৌত্র আমাদের জিনিওলজি অনুযায়ী। আমরা তো আমার জিনিওলজি যেটা আমরা রিসার্চ করে বার করছি তার বাইরে আমরা যাব না, অ্যান্ড দ্যাট ইজ অথেন্টিক। সেই জিনিওলজি অনুযায়ী তার নাতি হচ্ছে রাজীব লোচন রায়চৌধুরী। এই রাজীব লোচন তারপর মন্দিরের দায়িত্ব নেন, 1809 সালে মন্দিরকে নির্মাণ করলেন। আচ্ছা, তাহলে 1790 থেকে 1809 এই পিরিয়ডে বর্তমান যে কালীঘাটের কালী মন্দির আমরা দেখছি, সেই কালীঘাটের কালী মন্দির তৈরি হলো। ওই পণ্যকুটির থেকে ওই ভুবনেশ্বরীর রূপী মা কালীর মূর্তি এনে প্রতিষ্ঠা হলো এখানেতে। তার সেই বেদির তলাতে সতীর যে খণ্ড সেইটা প্রতিষ্ঠা হলো, যা স্নান যাত্রার দিন প্রত্যেকবার ওই পট্টবস্ত্রে স্নান করিয়ে মোড়ানো হয়। করে আজকের যে রূপ আমরা কালীঘাটের দেখছি, যে মন্দির দেখছি, সেইটাই 1809 সালে সন্তোষ রায়চৌধুরী এবং রাজীব লোচন রায়চৌধুরীর হাত ধরে হলো। এরপর 1830 সাল পর্যন্ত এই মন্দিরের দায়িত্বে ছিলেন কালীকান্ত রায়চৌধুরী। আচ্ছা, এবং তিনি বরিশা থেকে ঘোড়ার গাড়ি করে প্রতিদিন সকালবেলাতে কালীঘাট মন্দিরে আসতেন, চাবি খুলতেন। তারপরেই হালদাররা, পূজকরা যারা ছিল, তারা মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। সংকল্প হতো লক্ষ্মীকান্তের নামে, তারপর সারাদিন পুজো অর্চনা হতো, মানুষজন এসে পুজো অর্চনা করতেন।
সন্ধ্যের পর মন্দিরে তালা দিয়ে কালীকান্ত রায়চৌধুরী বরিশাতে নিজের বাড়িতে ফিরে আসতেন। তাহলে 1830 সাল পর্যন্ত মন্দিরের চাবি থাকতো সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাতে এবং বরিশাতে আমার বাড়িতে অলমোস্ট। ঠিক আছে, হালদাররা পূজক হিসেবে পাশে একটা ঘরেতে রয়েছে। বেশ হলো, এই কালীকান্ত রায়চৌধুরী মারা গেল। এই মারা যাওয়ার পরে কি ঘটনা ঘটলো, যে সেইভাবে মন্দিরেতে কেউ আমাদের পরিবারের তরফ থেকে দায়িত্বটা নিল না। যাতায়াতটা একটু কমে গেল, এখন সপ্তাহে একদিন কেউ হয়তো যাচ্ছে আসছে, বিভিন্ন জন যাচ্ছে, কিন্তু ওই যে একটা অথরিটি নিয়ে রাখা, চাবি নিয়ে রাখা, সেই দায়িত্বটা আমাদের পরিবারের তরফ থেকে আর নিল না কেউ। এই সুযোগটাই পেয়ে গেল যারা ওখানেতে পূজক হিসেবে যারা অ্যাপয়েন্টেড, সেই পরিবার এই সুযোগটা পেয়ে গেল। এবং এই 1830 সালের পর একটা বিশাল একটা ঘটনা, যেটা আমাদের সকল কলকাতাবাসীর কাছে আমি বলবো ঘটলো। কালীঘাট বা কালীক্ষেত্রর এই মন্দির এবং মন্দির সংক্রান্ত সবকিছু ব্যাপারে একটা চেঞ্জ এসে গেল। কি চেঞ্জ? এই যে 595 বিঘে জমি লক্ষ্মীকান্ত দেবোত্তর করেছিলেন, লক্ষ্মীকান্ত জায়গিরদার ছিলেন বলেই দেবোত্তর করার, 595 বিঘে জমির ওপর তার অধিকার ছিল বলেই দেবোত্তর করা হয়েছিল। আচ্ছা, এটা কি ডকুমেন্টারি যে দেবোত্তর করা হয়েছে? সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি, আজকে তো হাইকোর্ট চালায়, তার ডকুমেন্টস এটা, পেজ নম্বর 8। সেখানেতে পরিষ্কারভাবে 595 বিঘে জমি এবং 9 কাটা মৌজা কালীঘাটে দেবোত্তর প্রপার্টি বলে ঘোষণা করা রয়েছে। তাহলে আমি বললাম বা আমার পরিবার বলল সেটা কথা নয়। 60-এর দশকেতে এই দেবোত্তর 595 বিঘে জমি রয়েছে, সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে। এবার সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের প্রশ্ন, এই 595 বিঘে দেবোত্তর জমি আজকে কোথায় গেল? আজকে কেন কালীঘাটের যে পাঁচিল দেওয়া চত্বর সেটা 18 কাটাতে এসে দাঁড়িয়েছে? ওয়াই? কে এর উত্তর দেবে? কোন সরকার উত্তর দেবে? আজকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি স্ট্রিট, আশুতোষ কলেজ, সমস্ত কালীঘাট, সমস্ত ভবানীপুর দেবোত্তর সম্পত্তির অংশ, অ্যান্ড দ্যাট ইজ এন্ডোর্সড বাই সুপ্রিম কোর্ট। সাবর্ণ রায়চৌধুরী পরিবার আমরা তীব্রভাবে এই দাবি জানাচ্ছি যে এই 595 বিঘে জমির হিসেব কে দেবে? কোন সরকার দেবে? এই 1830 সালের পর ওই কালীকান্ত রায়চৌধুরী যাওয়া ছেড়ে দিলেন বা আমাদের পরিবার থেকে গেল না, এই মন্দিরের দুর্নীতি শুরু হয়ে গেল এই পূজক যারা রয়েছে এবং তার সঙ্গে যারা অ্যালাইড আরো মন্দিরে ঢুকতে শুরু করলো, এবং ব্রিটিশ গভর্নমেন্ট। সেই সময় কে? উইলিয়াম বেন্টিক। উইলিয়াম বেন্টিক যেমন ওপাশাতে সতীদাহ ব্যান করেছে, খুব ভালো কাজ করেছে, এর সঙ্গে খুব ভালো কথা। এপাশেতে ব্রিটিশ গভর্নমেন্টের অনুমতি ছাড়া বা তাদের দুর্নীতির মধ্যে জড়িয়ে না পড়ে কি করে 1830 সালের পর থেকে দেবোত্তর 595 বিঘে জমি অর্থাৎ সমস্ত কালীঘাট, হাজরা, ভবানীপুর কিভাবে বিক্রি হয়ে গেল? কোথায় গেল সেই জমি? আমরা আজকে ওয়াকফ নিয়ে আমরা করি। এই আমাদের মা কালীর নামে দেওয়া 595 বিঘে জমি কে লুট করলো? কে দখলদারি করলো? এর উত্তর যারা পূজক কালীঘাটের দায়িত্বে যারা ছিল অ্যাডমিনিস্ট্রেশন 1830 সালে ব্রিটিশ গভর্নমেন্ট, এবং পরবর্তী সময়ে স্বাধীনতার পর বাংলার সরকারকে এটা দিতে হওয়া উচিত মনে করি আমি। হয়তো বাংলা সরকারের কিছু করার নেই, কারণ এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, বাড়িঘর তৈরি হয়ে গেছে সব। আশুতোষ কলেজ তো আর স্বাধীনতার পর তৈরি, তো এগুলো সব আগে তৈরি হয়েছে, সব ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছে। তার মানে
মূল দুর্নীতির জায়গাটা তৈরি হচ্ছে 1830 সালের পর থেকে, যেখানেতে এই কালীঘাট মন্দিরের যারা পূজক, তাদের যারা সহযোগী মন্দিরের মধ্যে বিভিন্ন স্বার্থের জন্য এসে জুড়েছে তারা, এবং ব্রিটিশ গভর্নমেন্ট, এরা মিলে আমাদের লক্ষ্মীকান্তর, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দেবোত্তর করা 595 বিঘে জমি চুরি করেছে, বেচে দিয়েছে, দুর্নীতি করেছে। এবং এর জবাব আমাদের খুঁজে বের করতে হবে। দেবোত্তর সম্পত্তি কিভাবে বেহাত হলো, কারা করেছিল সেই কাজটা? 1830 সালের পর অ্যাডমিনিস্ট্রেশনে সাবর্ণ রায়চৌধুরী পরিবার তো সেইভাবে জড়িত ছিল না। যদি আমরা থাকতাম তাহলে কারোর ঘাড়ে মাথা ছিল না যে এই দুর্নীতিটা করতে পারে। সেই জিনিসটাই আমরা কিন্তু পরবর্তী সময় আমরা দাবিটা জানিয়েছি। আমার একটা বক্তব্য আছে, ধরো 1857 সালে যখন হেরে গেল মোগলরা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেসিক্যালি কলকাতার এক অর্থে কলকাতা দখল করে নিল। না, তার তখন তো নয়, এটা তো 1757-তে তোমার পলাশির যুদ্ধের সময় হয়ে গেছে যা হওয়ার, এটা তো তার 100 বছর বাদে। আমি বলছি হ্যাঁ 1830 সালে, কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধে যখন হেরে গেল এবং ব্রিটিশরা রাজা হয়ে গেল, তখন তো আর তোমাদের হাতে এটার জায়গিরদারি থাকলো না। জায়গিরদারি না থাকলেও কালীঘাট মন্দির এবং দেবোত্তর সম্পত্তিটা তো রয়েছে মা কালীর হাতে। হ্যাঁ, সেটা তো দেবোত্তর সম্পত্তি কালীঘাট মন্দির। কালীঘাট মন্দির, আমার প্রশ্নটা তো সেইটা, এটা তো আমার অধিকারের কথা আসছে না। আমার কথা হচ্ছে দেবোত্তর সম্পত্তিটা কে বেহাত করলো? দেবোত্তর সম্পত্তিটা সাবর্ণদের মা কালীর নামে, যেটা লক্ষ্মীকান্ত করে গেছিল 1608 সালে। তাহলে এই যে জমি, যেটা দেবোত্তর জমি, আজকে যে ঠাকুর দালানগুলো আমাদের রয়েছে সেগুলো দেবোত্তর প্রপার্টি। আমি মালিক হল, উই ক্যানট সেল দ্যাট থিং, উই ক্যানট গিভ ইট টু সাম আদার কজ। ঠাকুর দালানকে ঠাকুর দালান রূপে তোমাকে ইউজ করতে হয়, বিকজ এটা দেবোত্তর। তাহলে এই যে 595 বিঘে জমি মা কালীর নামে দেবোত্তর করা, দেবোত্তর মানে কি? সেখান থেকে যে টাকা আসবে সেটা দিয়ে মন্দির চলবে হবে। সেই দেবোত্তর সম্পত্তিতে কিভাবে কলেজ গড়ে উঠছে, কিভাবেতে সাধারণ মানুষের বাড়িঘর দোর গড়ে উঠছে, আমার প্রশ্নটা এইখানে। এটাকে সাবর্ণদের বলে কোনো কথা নয়, এটা মা কালীর ন্যায্য যে প্রাপ্তির জায়গা, সেই জায়গাটা কে হরণ করলো, এটা আমার প্রশ্ন। বেশ, এই 595 বিঘে জমি যে বেহাত হয়ে গেছে, এইটা নিয়ে আমরা সাবর্ণ রায়চৌধুরী পরিবার অত্যন্ত আমরা বেদনার মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রতিটা জেনারেশন কাটাচ্ছি। আমরা এইটা আমাদের মনে একটা ভীষণভাবে আমাদের দাগ কেটে গেছে যে আমাদের পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত, তিনি যিনি কলকাতার আদি রূপকার, তিনি মা কালীর জন্য, যে মা কালী আমাদের ভুবনেশ্বরীর রূপেতে তৈরি হয়েছে, যে মন্দির সন্তোষ রায়চৌধুরী তৈরি করেছে, তাহলে এই যে 595 বিঘে জমি আমরা দেবোত্তর করে গেলাম, কোন কোন কালপ্রিট সেই জমির সঙ্গে দুর্নীতি করলো এবং মা কালীর প্রপার্টি বেচে দিল? এই প্রশ্নের উত্তরটা আমরা চাইতে পারি না সাধারণ মানুষ হিসেবে? এটা আমার মনে হয় মা কালীকে যারা সম্মান জানায়, মা কালীর যারা পূজক, সমস্ত মানুষের এই প্রশ্নটা সামনে নিয়ে আসা উচিত। মা কালীর দেবোত্তর সম্পত্তি, কালীঘাটের দেবোত্তর সম্পত্তি 595 বিঘে জমি কে হরণ করলো, কে চুরি করলো? তোমরা কি কি কোয়েশ্চেন রেজ করছো? এইবার সেইখান থেকেই আমরা যেটা সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ থেকে আমরা যেটাই করেছিলাম, যে এই 595 বিঘে জমি, দেখো আজকে যেটাই হোক না কেন, দুর্নীতি কারা করেছে এটা জলের মতন পরিষ্কার, সবাই জানি আমরা। দুর্নীতি, তাদের যাদের হাতে মন্দির ছিল তারাই এই দুর্নীতির সঙ্গে জড়িত। এবং তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে 1930-এর দশক থেকে এই যারা সেবায়েত, যারা হালদার পরিবার রয়েছে বা অন্যান্য যে সমস্ত মানুষ এর মধ্যে এসে জুড়েছে, এক জায়গায় সব এসেছে মধুর চাকে পেয়ে আর কি, মৌমাছিরা এসে পৌঁছেছে, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করলো টাকা পয়সা নিয়ে। কেমন না, একটা যে কোনো ধর্মীয় স্থান আমরা জানি, সেখানেতে মানুষ মানত করে, সোনা দানা, টাকা পয়সা, প্রচুর একটা টাকা আসার জায়গা, গয়নাগাটি আসার জায়গা একটা তৈরি হয়ে যায়। যে কোনো ধর্মীয় স্থান আমাদের, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে।
তো কালীক্ষেত্র যখন একটা অন্যতম সতীপীঠ, সেইখানেতে তো একটা বিশাল টাকা পয়সার ব্যাপার এসে জুড়বে, এটা তো খুব সাধারণ ব্যাপার। তো এই যারা এই মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশনেতে বা যারা জোর দখল করে সেই সময় মন্দির চালাচ্ছে, এই 1920, 1930 এইরকম সময়, তো তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু করলো এবং একে অপরের নামে বিভিন্ন কেস কাছারি শুরু করে দিল। আমার অধিকার এই, ওই অধিকার এই, এরকম বলে বিভিন্ন কেস কাছারি বিভিন্ন সময় আমরা প্রচুর কেস পাচ্ছি। এরপর কেসটা একটা সময় হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পৌঁছয় এবং এই সুপ্রিম কোর্ট তার টোটাল এই ডকুমেন্টসে তারা 1962 সাল নাগাদ তারা একটা রায় দেয় এবং ঠিক করে যে একটা সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি এই মন্দিরের দেখাশোনার কাজ করবে। তার চেয়ারম্যান হবে ডিস্ট্রিক্ট জাজ, সেইখানেতে ওই সেবায়েত কাউন্সিলের মানুষজনরা থাকবেন যেমন রয়েছেন, তার সঙ্গে আরও বিভিন্ন মানুষজন, যেমন বাইরের মানুষ আর কি, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি রেজিস্ট্রার, যাদবপুর ইউনিভার্সিটি, এরকম আরও বেশ কিছু মানুষকে নিয়ে একটা কমিটি তৈরি করা হলো, যারা 62 সাল থেকে এই মন্দিরের দেখাশোনার কাজেতে এলো। এবার শোনা যায় সেই সময় নাকি আমাদেরও চিঠি দেওয়া হয়েছিল, কতটা ঠিক কতটা ভুল আমি জানি না, কে চিঠিটা পেয়েছিল সেটাও আমি জানি না, কিন্তু আমাদের তরফ থেকে কেউ না যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই পরিচালন কমিটিতে আমাদের কোনো সদস্য নেই। সেটা চিঠি দিক না দিক নেই, দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং আমরা মনে করি যদি ওই পরিচালন কমিটিতে যদি আমাদের পরিবারের প্রতিনিধি থাকতো, তাহলে এই 62 সালের পর যে দুর্নীতিটা কন্টিনিউ হয়ে চলেছে স্টিল নাও, সেই দুর্নীতিটা আমরা করতে দিতাম না কোনো কাউকে, এইটা আমরা মনে করি মনে প্রাণে। এবং সেই জন্য আমরা দেখব যে 2005 সালেতে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা এবং পরবর্তী সময়ে আর একজন দুখানা জনস্বার্থ মামলা করেন কলকাতা হাইকোর্টে, যে কালীঘাটের মিসম্যানেজমেন্ট, কালীঘাটেতে যে সুপ্রিম কোর্ট কমিটি যে নিয়মগুলো করে দিয়েছিল সেগুলো মানা হচ্ছে না, কোনো হিসেব নেই গয়নাগাটির, টাকা পয়সা যা আসছে তার কোনো হিসেব নেই, এবং এই যে পালাগুলো রয়েছে সেই পালাগুলো ভীষণ ভীষণ দামেতে সব সাব টেনেন্ট করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে পালাগুলো, কেউ 1 পয়সার পালা, কেউ 5 পয়সার পালা, এরকম করে পার্সেন্টেজ হিসেবে একজনের পালা সে আরও 100 জনকে বিক্রি করছে পালাগুলো। এই রকম একটা দুর্নীতির পর্যায়ে পৌঁছে গেছে কালীঘাটের কালী মায়ের এই মন্দির, যেটা নিয়ে, এটা আমার বক্তব্য তো নিয়ে কথা নেই, তার কারণ প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বা পরবর্তী সময় আর একটা যে জনস্বার্থ মামলা হয়েছিলেন, মহিলা করেছিলেন, তো সেইখানেতে হাইকোর্টের সামনে সমস্ত ডকুমেন্টস তারা পেশ করেছে, এটা আমরা কেস করিনি, এটা তৃতীয় ব্যক্তিরা করেছে যারা মা কালীর ভক্ত, তারা করেছে, এবং তারা যেটা দেখেছে সেইটাই তারা কেসেতে পরপর তারা সেখানেতে রেখেছে। এরপর আমরা যেটা হলো সেটা হলো আমরা 2012 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ, তার আগে থেকেই আমরা একটা চেষ্টা করছিলাম, ডিস্ট্রিক্ট জাজের সঙ্গে আমরা বারবার বসেছি যে ঠিক আছে 595 বিঘে জমি সে তো এখন হাতের বাইরে চলে গেছে এবং সেইটা বড় ব্যাপার, সেটা সুপ্রিম কোর্ট বা রাজ্য সরকার তারা একটা কিছু ব্যবস্থা করলে করতে পারে, আমাদের হাতে তো আর কিছু নেই, সাধারণ মানুষের হাতে। কিন্তু যেটা আমাদের যেটা দাবি, সেটা দাবিটা আজও স্ট্যান্ড করছে, যেটা এবং যেটা নিয়ে আগামী দিনে হয়তো আমরা আবার হাইকোর্টের কাছে যাব, সেটা হচ্ছে গিয়ে এই মন্দিরেতে যেখানেতে 1510 সালে গুরু নানক এসছে, যে মন্দিরেতে সারা পৃথিবী থেকে মানুষজন আসে, সেই মন্দিরেতে কেন তার ইতিহাসটা কোনো ভাষায় লেখা নেই কোথাও? মন্দিরের ইতিহাস কেন লেখা নেই? এবং আমাদের যেটা আইনত দাবি যে এই পরিচালন কমিটির মধ্যে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদকে অন্তর্ভুক্ত করতে হবে এবং 2 জন সদস্যকে আমাদের এই পরিচালন কমিটিতে রাখতে হবে, দিস ওয়াজ আওয়ার ডিমান্ড, অর রাদার দিস ইজ আওয়ার ডিমান্ড স্টিল টুডে, আজকের দিনেতেও।
আমরা সেইটা নিয়ে যারা ডিস্ট্রিক্ট জাজ বিভিন্ন সময় হয়েছেন তাদের কাছে আমরা আবেদন জানিয়েছি, তাদের কাছে আমরা সমস্ত ডকুমেন্ট, এবং তারা আমাদের সঙ্গে বসে তারা মনে করেছেন একদম ন্যায্য দাবি এটা। এবার আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি, এটা হচ্ছে 2005 সালের। 2005 সালেতে সাগরময় ঘোষ হচ্ছে অনারেবল ডিস্ট্রিক্ট জাজ অ্যাট আলিপুর। তিনি এই চিঠির ওপরই একটা নোট পাঠালেন সেক্রেটারি কালীঘাট টেম্পল কমিটিকে, যে সাবর্ণরা এই দাবিটা পাঠিয়েছে সেইখানেতে এই দাবিটাকে মিটিংয়েতে প্লেস করা হোক, সেখানেতে টেম্পল কমিটি আলোচনা করবে। 2005 সাল, সেই ডিস্ট্রিক্ট জাজের লেখা, ডিস্ট্রিক্ট জাজের সেই মিটিং আজ পর্যন্ত কিন্তু টেম্পল কমিটিতে ওঠেনি। এরপর 2012 সালে এই যে জনস্বার্থ মামলা চলছে, যেটা প্রহ্লাদ গোয়েঙ্কার WP 24928 of 2005, সেইখানেতে আমরা অ্যাডিশনাল পার্টি হিসেবে আমরা ঢুকলাম, সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ ঢুকলো, এবং সেইখানেতেই যে আমি রয়েছি দেবশ্রী রায়চৌধুরী অন বিহাফ অফ সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। এই কেসেতে আমরা ঢুকলাম, আমাদের ক্যান নম্বর হলো ক্যান নম্বর 1759 অফ 2012। এইখানেতে আমরা অ্যাডিশনাল পার্টি হয়ে ঢুকলাম, এবং আরেকজনরা পার্টি হলো, সেটা হচ্ছে আদিগঙ্গা বাঁচাও কমিটি, এরকম একটা, তারাও পার্টি হয়ে ঢুকলো। যে ওই যে আদিগঙ্গা যেটা কালীঘাটের সঙ্গে জড়িত, সেইটাকে তো একসময় ব্রিটিশরা টালিনালা বানিয়ে দিল। আজও সারা কলকাতা বা দক্ষিণ কলকাতা সমস্ত নোংরা জল সেখানে গিয়ে পৌঁছছে, মজে গেছে, গন্ধ বেরোয় পাশ দিয়ে যখন আমরা যাই টালিগঞ্জের পাশ দিয়ে। কেন সেইটাকে, সেই আদিগঙ্গার মর্যাদাটা ফিরিয়ে দেওয়া হচ্ছে না? আচ্ছা, তুমি আমাকে তাহলে এর সঙ্গে খুব কানেক্টেড যে প্রশ্নটা বলে দাও, সেটা হচ্ছে আদিগঙ্গা কি গঙ্গা? একদম, এবং ওটা একটা মেন চ্যানেল ছিল একটা সময়। ওই চ্যানেল দিয়ে রানী রাসমণি করুণাময় মন্দিরে এসে মা করুণাময়ীকে দেখে সেই মূর্তির আদলেতে ভবতারিণীর মূর্তি তৈরি করেছেন 1855 সালে। এবং ওই আদিগঙ্গার ঘাটে সিঁড়িটি বা তার পাশে যে শ্মশান, সেটা আমাদের পরিবারের তৈরি করা। এবং আদিগঙ্গা একটা সময় হচ্ছে মেন চ্যানেল গঙ্গার, এবং অনেক বড় চ্যানেল ছিল সেটা। মজদে 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 আলটিমেটলি ব্রিটিশ আমলেতে টালিনালাতে পরিণত হলো, সমস্ত ওয়েস্ট ওর মধ্যে পড়তে শুরু হলো। আজও সেই ওয়েস্ট তার মধ্যেই পড়ছে। এই আদিগঙ্গা বাঁচাও কমিটি এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ একসঙ্গে আমরা এর মধ্যে অ্যাডিশনাল পার্টি হলাম এই কেসেতে। ওরা বলল কি, যে আদিগঙ্গার পুরনো রূপ বা আদিগঙ্গার যে আমাদের কাছে যে ঐতিহ্যের, আমাদের কাছে সেন্টিমেন্টের আদিগঙ্গা, সেই আদিগঙ্গার সেই রূপে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। হাইকোর্টের কাছে দাবি জানালো, আর আমরা দাবি জানালাম যে কালীঘাটের সঠিক ইতিহাসটা মানুষের সামনে জানানো হোক, এবং ওই সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটিতে আমাদের দুজনকে অন্তর্ভুক্ত করা হোক। এই কেস চলতে থাকলো। এইবার কি হলো, হাইকোর্ট একসঙ্গে সবগুলো কেস তো ক্লাব করে নিয়েছে। ক্লাব করে নিয়ে চিফ জাস্টিস এ করে বলে, এবং গিরিশ গুপ্ত তখন ডিভিশন বেঞ্চে ছিলেন চিফ জাস্টিসের, উনি একদম কোর্টের মধ্যে করে বলল, দ্য কালীঘাট টেম্পল বিলংস টু সাবর্ণ রায়চৌধুরী পরিবার। এটা একদম কোর্টের মধ্যে ওপেন কোর্টে উনি ডিক্লেয়ার করেছিলেন আমাদের পিটিশনটা দেখে। তো পরবর্তী সময়ে যেটা কোর্ট ঠিক করলো সেটা হলো যে আমরা, কারণ এতগুলো অভিযোগ রয়েছে কালীঘাট মন্দির নিয়ে, প্রহ্লাদ গোয়েঙ্কা বা পরবর্তী সময় এরা করেছেন, তো ওই অভিযোগগুলোর এগেনস্টে প্রচুর রায় দেওয়া হয়েছে, যে রায়গুলো মানা হচ্ছে না। তো আমরা নতুন করে আর কিছু, আমরা এই সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ বা এই আদিগঙ্গা বাঁচাও, এদের আর এটাকে আমরা এর মধ্যে কন্টিনিউ করছি না। আমি ওনাদের, চিফ জাস্টিস বলছেন, আমি ওনাদের অ্যাডভাইস করছি আপনারা আলাদাভাবে কেসটা করুন, তাতে অনেক গুরুত্বটা বাড়বে এর, এই অবধি উনি বললেন। এবং এই যে জনস্বার্থ দুখানা মামলা ওর ক্লাব হয়েছিল, সেই মামলাতে বেশ কিছু রায় দিয়ে মামলাটাকে ডিসপোজ করে দেওয়া হলো, যেহেতু অনেক দিন ধরে চলছিল, 2005 সাল থেকে চলছিল, এবং আমাদের নির্দেশ দিল যে আপনারা আলাদাভাবে মামলাটা নিয়ে আসুন, আমরা শুনবো সেই মামলা। তো
এখনো পর্যন্ত আমরা সেই মামলাতে, আমার কাছে ফাইল রেডি, সব কাগজপত্র রেডি, এভরিথিং ইজ রেডি, কিন্তু হয়তো আমি মনে করি সময়ের আগে কিছু হয় না, এখনো সেই সময়টা হয়তো আসেনি। কিন্তু আমাদের সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের রেজলিউশনেতে একদম ফাইনাল করা, আমার ফাইল ফাইনাল করা, এনি ডে উই ক্যান মুভ দ্য হাইকোর্ট, আমরা যে কোনো দিন হাইকোর্টে আবার আমরা মুভ করতেই পারি আমরা। তুমি এখানে একটা কথা বল, তুমি লাস্ট কবে কালীঘাট মন্দিরে গেছো? আমি গেছি এই কয়েক মাস আগেই গেছিলাম। কেমন লাগে? দেখো, সত্যি কথা বলতে কি, যা অবস্থা দেখে আমার একদমই ভালো লাগে না। যতবারই গেছি আমার সত্যি ভালো লাগে না। ঠিক আছে, সেখানেতে আমি স্পেশালভাবে ভেতরে ঢুকলাম, গেলাম, সেটা ঠিক আছে, কিন্তু যে অব্যবস্থা, যে চারদিকে নোংরা, যেভাবে মানুষদের সেখানে হেকেল করা হয়, যারা অন্য গ্রাম থেকে আসছে বা অন্য প্রদেশ থেকে আসছে, তাদের উপর যেভাবে টাকা পয়সা নিয়ে তাদের উপর যেভাবে জোর জবরদস্তি করা হয়, একটা পা এগোবে হাত পেতে বসে আছে, টাকা দাও, 10 টাকা দিলে বলবে 100 টাকা দে। এই যে বারবার এই জিনিসগুলোকে, আমার মনে হয় মা কালীর সম্মানটা এখানে হানি করছে এই মানুষগুলো, এবং টেম্পল কমিটি নিশ্চুপ হয়ে আছে। তবে আমি বলবো, টেম্পল কমিটির মধ্যে বিভিন্ন মানুষজন আছেন যারা এর প্রতিবাদেতে কিন্তু এগিয়ে এসেছেন, আমি নাম বলছি না, ঠিক আছে। তারা ভীষণভাবে চায় যে সাবর্ণ পরিবার মন্দিরের দায়িত্বেতে আসুক, সঠিক ইতিহাসটা মানুষকে জানানো হোক, এবং বিশেষ যে পরিবার যারা এতদিন ধরে দুর্নীতি করে এসেছে, যারা মন্দিরের মধ্যে পূজক হয়ে ঢুকে খাল কেটে কুমির এনেছিলাম আমরা, তো যে এতে রয়েছে, একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। তারাও থাকবে, নিশ্চয়ই থাকবে, কিন্তু একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। না সুপ্রিম কোর্টে ঠিকভাবে মানা হচ্ছে, না হাইকোর্ট যে 18টা 20টা রায় দিয়েছে সেগুলো মানা হচ্ছে। যে কোনো মানুষ আছে কালীঘাট মন্দিরে গেলে, বা উল্টো দিকে আমরা যদি দক্ষিণেশ্বর মন্দিরে যাই, ডিফারেন্সটা বোঝা যায়। পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিয়ম কানুন সেইখানেতে রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানেতে স্কাই ওয়াকের ব্যবস্থা করেছেন, দোকান ঘরগুলো যেগুলো হয়ে আছে সেগুলোকে রিঅ্যালোকেট করে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সাহায্য করছেন, গভর্নমেন্ট এত পয়সা কোথায় পাবে। যাই হোক, একটা চেষ্টা হয়তো হচ্ছে, কিন্তু দ্যাট ইজ নট অ্যাডিকুয়েট, দ্যাট ইজ নট অ্যাডিকুয়েট। যতক্ষণ না, কেন একটা এত বড় মন্দির যেখানেতে সারা পৃথিবীর মানুষ আছে, সেই মন্দিরের ইতিহাসটা কেন মানুষ জানবে না? আসলে কি, ইতিহাসটা জানাতে গেলে সাবর্ণ রায়চৌধুরী পরিবারকে তো মান্যতা দিতে হবে, সেইটা এই সেবায়েত কাউন্সিল দিতে দেবে না, যার জন্য 2005 সালের মিটিং আজ পর্যন্ত হলো না। ডিস্ট্রিক্ট জাজের লেখা, সেটা আজ পর্যন্ত হলো না। ডিস্ট্রিক্ট জাজ সেক্রেটারিকে অর্ডার দিচ্ছে যে তুমি মিটিংয়েতে এই এজেন্ডাটা রাখো, সেক্রেটারি চেপে গেল। ঠিক আছে, পরিশেষে আজকের যেহেতু পর্বের শেষ জায়গায় এসে গিয়ে পৌঁছেছি, তুমি কালীঘাটের মা কালীর মাহাত্ম্য এবং এই যে আর একটা ছোট প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে এই পিলগ্রিম রোডটা নিয়ে যদি একটু বলে আমরা শেষ করি। এই দুটো নিয়ে, একটা পিলগ্রিম রোড এবং কালীঘাটের মা কালীর মাহাত্ম্য। কারণ মানে মানুষ কি করছে সেটা নিয়ে যা ঘটছে সেটা হয়তো একরকম, কিন্তু মায়ের মাহাত্ম্য তো কখনো কমেনি। আমরা আজও ভক্তি ভরে কালীঘাটে গিয়ে পুজো দিই। আমি ব্যক্তিগতভাবে কালীঘাটের মা কালীর খুব বড় ভক্ত, এবং সত্যি কথা বলতে মায়ের কাছে আমার যতবার যন্ত্রণার কথা জানিয়েছি, কষ্টের কথা জানিয়েছি, সে কষ্ট লাঘব হয়েছে। কেন হয়েছে, কি হয়েছে জানি না। আমি আস্তিক, আমি ঈশ্বরে বিশ্বাস করি, ভীষণভাবে বিশ্বাস করি, জোরের সঙ্গে বিশ্বাস করি। ফলে আমি বিশ্বাস করি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী যিনি, তিনি কালীঘাটের মা, এবং এরা প্রত্যেকেই বেসিক্যালি তো আমাদের মা, শক্তি স্বরূপা। তার মাহাত্ম্য নিয়ে কিছু বলে যদি আমরা আজকের এপিসোডটাকে শেষ করি। লক্ষ্মীকান্ত যখন 1608 সালেতে যখন জায়গিরদার হলেন এই অঞ্চলে, তিনি যেটা করলেন ফার্স্ট কাজ, তিনি হচ্ছে প্যান জায়গিরদার। হালি শহরে যার বাসস্থান বা পরিবারের সদস্যরা রয়েছেন, সেখান থেকে কালীক্ষেত্র হয়ে বরিশা পর্যন্ত একটা পাকা রাস্তা, যেটা কলকাতার প্রথম পাকা রাস্তা, যেটাকে পুরাতন রাস্তা বলা হয়েছে, এবং ব্রিটিশ পিরিয়ডে যেটাকে পিলগ্রিমস রোড বলা হয়েছে। পিলগ্রিম কোথায় আসছে?
কালীঘাট মন্দিরেতে আসছে। তো যাতায়াতের জন্য লক্ষ্মীকান্ত এই রাস্তা তৈরি করে দিয়েছিলেন, না হলেতে মানে বিভিন্ন অন্য রাস্তা দিয়ে আসতে হতো, কিন্তু একটা প্যান কান্ট্রি একটা বড় চওড়া পাকা রাস্তা সেইটা লক্ষ্মীকান্ত তৈরি করে দিয়েছিলেন, এবং সেই রাস্তা দিয়েই মানুষজন কালীক্ষেত্রতে খুব সহজভাবেই পৌঁছতে পারতেন। প্লাস আদিগঙ্গা দিয়ে তো নৌকো করে শত শত বছর ধরে মানুষজন আসছেন। এই ভুবনেশ্বরীর আদলে তৈরি মা কালী সতীপীঠ, এইটা যেমন শুধু স্ক্রিপচার্সেতে বিভিন্ন পুরাণেতে যেমন তার মাহাত্ম্য বা তার গুরুত্ব বর্ণনা করে আসা হয়েছে, আমরা সাধারণ মানুষ যারা আমরা ঠাকুরকে বিশ্বাস করি, পুজো অর্চনা করি, আমাদের সুখ দুঃখের কথা আমরা আমাদের কাকে বলবো, মাকেই বলি, বা শিব ঠাকুরকে, বাবা মাকে, তারাই তো আমাদের সব কিছু। তো তাদের কাছে আমরা জানাই, যেমন তুমি এক্ষুনি বললে তোমার দুঃখের কথা তুমি মা কালীর কাছে নিবেদন করেছো এবং সেটা নিরাময় হয়েছে, ঠিক সেইভাবে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে মা কালীর টানেতে এই সতীপীঠেতে আসছেন, বছরের পর বছর আসছেন। তো সেই মা কালীর আমাদের যে মাতৃরূপ, মাতৃ স্নেহে এই সমস্ত মানুষকে, যতই অরাজকতা থাকুক, যতই দুর্নীতি থাকুক, মা তো মাই, মায়ের তো কোনো রূপ পরিবর্তন হয়নি, মাকে নিয়ে অন্যরা ব্যবসা করেছে, কিন্তু মায়ের যে করুণা, মায়ের যে আশীর্বাদ, সেইটা কিন্তু মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এত বছর ধরে পেয়ে এসেছেন। এবং সেই গুপ্তা পিরিয়ডে আমরা অথেন্টিকে বললাম, যদি সেইখান থেকে হয় আস্তে আস্তে মায়ের রূপটা হয়েছে, হ্যাঁ, পরবর্তী সময় আজকে কালীক্ষেত্রের একটা আবার স্কাই ওয়াক হয়ে যাওয়ার পর আরেকটু সুন্দর জায়গাটা হচ্ছে। তো এই শক্তিপীঠ, এই সতীপীঠ, এই মহাতীর্থ কালীঘাট, এটা চিরদিন আমাদের হিন্দু ধর্মের যারা বিশ্বাসী, আমরা যারা মা কালীর কে বিশ্বাস করি, মা কালীকে মা বলে মনে করি, আমাদের এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে থাকবে। এখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া বা মা কালীকে মানছি না, মা কালী আমাকে এটা করছেন না, এই জায়গাটা বলারই কোনো জায়গা নেই। কারণ মা কালী নিজেই ভুবনেশ্বরী দেবী এবং মা কালী তো এক, আমাদের যদি সাবন্য পরিবারের এ হয়, মানে তাদের কাছে এই যে পুত্ররা তাদের কাছে একটা তার দুঃখের কথা এসে বলছে, সেইটাকে পূর্ণ করার জন্যে আমার মনে হয় মাতা ভুবনেশ্বরী, তার অলৌকিক ক্ষমতা, তার রূপ দেখে আমাদের মা কালীর মূর্তি, তার অলৌকিক ক্ষমতা, এই সমস্ত ক্ষমতার এক্সপিরিয়েন্স কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই কোনো না কোনো সময় পেয়েছি। তুমিও পেয়েছো, আমিও পেয়েছি, আরও সবাই আমাদের দর্শকদের মধ্যে অসংখ্য মানুষ মায়ের কাছে যে নিবেদন করেছেন সেগুলো হয়তো পূর্ণ হয়ে গেছে। তো এই মা কালী আমাদের জীবনের অঙ্গ, আমাদের কলকাতাবাসীর গর্বের মা কালী, এবং এই মা কালীকে নিয়েই আমরা যেন আগামী দিনে সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা সুস্থভাবে সামাজিক জীব হিসেবে আমরা যেন মানুষে মানুষে বিভেদ সৃষ্টি না করে, মানুষকে ভালোবেসে সমস্ত ধর্মের মানুষকে এক করে আমরা যেন আমাদের জীবনযাপন করতে পারি। আশা করি মা কালী সেই আশীর্বাদ আমাদের সবাইকে করবে। এই যে কালীক্ষেত্র, এই কালীক্ষেত্রকে ঘিরে কিন্তু আমাদের যে কালচার, সেই কালচারও কিন্তু ধর্মীয় দিকটা তো রয়েছে, কালচারের দিকটাও তো কিন্তু বিভিন্ন সময় আমাদের সামনে উঠে এসছে। যেমন হচ্ছে এই সুন্দরভাবে তুমি এখানেতে কালীঘাটের পটচিত্র সাজিয়েছো, এবং বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীরা পশ্চিমবাংলার বা বঙ্গদেশের বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, যারা এই পটচিত্র নিয়ে কাজ করেছেন, এবং কালীঘাটের পটচিত্র তো সারা বিশ্ববিখ্যাত, এবং বিদেশিদের কাছে এই যে এত সুন্দর মা কালীর জীবনযাপন বা দশমহাবিদ্যা যেগুলো আমাদের এই পটচিত্রে উঠে এসেছে, আমরা এখানে রামকৃষ্ণ সারদা মাও পাচ্ছি, সবকিছু এদিকে রয়েছে, আরো হ্যাঁ হয়তো দশমহাবিদ্যা বা সবকিছু উঠে এসেছে। এই যে এইগুলো, এই যে শিল্পকলা, তাহলে মা কালীকে ঘিরে এই শিল্পকলা বা কালীঘাটের পটচিত্র, সেটাও কিন্তু আমাদের একটা ঐতিহ্যের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, এবং এটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, একদমই। এবং এখন সত্যি কথা বলতে কি আমরা
যখন পটচিত্র তোমার এপিসোডটা করা হবে বলে সংগ্রহ করার চেষ্টা করলাম, সত্যি সত্যি সেগুলোর বেশ দাম কিন্তু। ঠিক তাই। সুতরাং সেটাও এই সূত্র ধরেই আমাদের একদম। জীবন চর্চার সঙ্গে জড়িত। এবং মানে আমি যে তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে এরকম পটচিত্র দিয়ে যদি আমাদের সেটটা সাজানো হয়, সত্যি আজকে মানুষরাও কিন্তু অনেকেই যারা ইয়ং ছাত্রছাত্রীরা আজকে হয়তো দেখছে, তারা এই পটচিত্র সম্পর্কে জানতো না। তারা এই যে এখানেতে দেখছে যে তুমি আমি বসে আছি পাশে, এই চিত্রগুলো তাদের মাথায় তো একটু হলেও ক্লিক করবে, এগুলো কিভাবে এলো, কিভাবে জিনিসগুলো তৈরি হতো। তো আমাদের উদ্দেশ্য মানুষের মধ্যে সঠিক তথ্য তুলে দেওয়া, ইতিহাস, ঐতিহ্য, কালচারকে নিয়ে এগিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ রশিদা। সবাই দেখুন, আলাদা করে কিছু বলার নেই। মা কালীর আশীর্বাদে সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে।